ওকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো যাক, তাও খুব বেশি আগানোর আগেই মনে পড়েছে যে আমি রেকর্ডিং স্টার্ট করিনি। তো এখন রেকর্ডিং স্টার্ট আছে। আপনাদের কোনো নোটিফিকেশন যাওয়ার কথা না, কারণ এই যে যেটা বললাম, আমি হচ্ছে লোকালি জিনিসটাকে স্টোর করব, যেন নেটওয়ার্ক ইস্যুর জন্য কোনো রেকর্ডিং এ কোনো সমস্যা না হয়। ওকে। সো যেটা বলতেছিলাম যে গত ক্লাসে হলো আমরা পটেনশিয়াল এন্ড পটেনশিয়াল ডিফারেন্স নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলছি। এন্ড এগুলো সবই আমি আরেকবার শর্টে রিক্যাপ করব। আর একটা জিনিস যেটা ইন্ট্রোডিউস করছি যে যখনই হচ্ছে, আচ্ছা, আস্তে ধীরে রিক্যাপ করি। তো পটেনশিয়াল কি ছিল? পটেনশিয়াল ছিল হচ্ছে যে আপনি যদি হচ্ছে কোনো চার্জ ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে ওয়ান ইউনিট চার্জকে কোনো এক জায়গায় আনতে আপনার যে পরিমাণ ওয়ার্ক ডান করা লাগবে সেটা ছিল হলো পটেনশিয়াল। অ্যান্ড একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টে গেলে পার ইউনিট চার্জে, পার ইউনিট পজিটিভ চার্জে যে ওয়ার্ক ডানটা হয়, সেটাকে আমরা বলতাম হলো এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, সো পটেনশিয়াল ডিফারেন্সকে এখন থেকে আমরা হলো এইভাবে লিখবো। ঠিক আছে, ডেল ভি বা ডেল ভি এ বি এইভাবে লিখবো। তো এটা আলটিমেটলি কি ছিল, আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, ঠিক আছে, পার ইউনিট চার্জে যে ওয়ার্ক ডানটা হচ্ছে। অ্যান্ড এই পটেনশিয়াল নিয়ে আমরা দুইটা জিনিস শিখছিলাম। সেটা হলো যে যদি আপনি হচ্ছে পজিটিভ চার্জের দিকে তাকান, পজিটিভ চার্জ হলো পজিটিভ চার্জ হলো আপনার হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়, হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায়। অ্যান্ড নেগেটিভ চার্জ হলো লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালের দিকে যায়, লোয়ার থেকে হায়ার পটেনশিয়ালের দিকে যায়। ওকে। অ্যান্ড যদি আপনি কোনোভাবে এরকম একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে রাখতে পারেন, দ্যাট ইজ ধরেন যে আপনি হচ্ছে এমন একটা সিস্টেম করছেন যেন এইখানে অলওয়েজ +5 ভোল্ট থাকে। আচ্ছা, পটেনশিয়াল বা পটেনশিয়াল ডিফারেন্স এদের ইউনিট আপনার ভোল্ট। ঠিক আছে, ভোল্ট। তো এটা গতদিন মেনশন করছিলাম। তো ধরেন এখানে হচ্ছে +5 ভোল্ট আছে আর এখানে ধরেন -6 ভোল্ট আছে। বা ধরেন এভাবে না বলে আমি বলি যে ধরেন এখানে -1 ভোল্ট আছে আর এখানে -6 ভোল্ট আছে। তাইলে কিন্তু ডেফিনেটলি এইটা হচ্ছে একটা হায়ার ভোল্টেজ আর এটা হচ্ছে একটা লোয়ার ভোল্টেজ। ঠিক আছে, মানে এইটার তুলনায় এটা হচ্ছে লোয়ার। তো পজিটিভ চার্জ হলো এই ডিরেকশনটায় ফ্লো করবে। অ্যান্ড এই যে আপনি যদি কোনোভাবে এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে ধরে রাখতে পারেন, দ্যাট ইজ এইখানে -1 এ থাকবে, এখানে -6 এ থাকবে, অ্যান্ড আপনি যদি কোনোভাবে এখানে প্লাস চার্জের একটা সাপ্লাই দিয়ে রাখতে পারেন, তাহলে এই চার্জ গুলো অলওয়েজ যেতেই থাকবে, যেতেই থাকবে। ঠিক আছে, তো তখন এখানে একটা চার্জের ফ্লো তৈরি হইলো। অ্যান্ড এই চার্জের ফ্লোটাকেই আমরা বলি হচ্ছে কারেন্ট। ঠিক আছে, সো এইটা হচ্ছে গতদিনের মানে এই দুইটার মাঝখানে রিলেশনশিপ হচ্ছে এইটাই যে আপনি যদি কোনোভাবে কন্ডাক্টর হোক, ইনসুলেটর হোক, যেটাই হোক না কেন, আপনি যদি কোনোভাবে দুইটা পয়েন্টের মাঝখানে একটা এরকম পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করে রাখতে পারেন, তখন হচ্ছে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে পজিটিভ চার্জ ফ্লো করবে। এবং গতদিন আমি ওই যে কনভেনশনাল কারেন্ট আর অ্যাকচুয়ালি কি ফ্লো করে এগুলো নিয়েও কথাবার্তা বলছিলাম, যে অ্যাকচুয়ালি হচ্ছে সবকিছুতে ইলেকট্রনই আলটিমেটলি ফ্লো করে, আমি সেমি কন্ডাক্টরের দিকে যাব না, বাট নর্মালি হচ্ছে ইলেকট্রনই সবচেয়ে বেশি ফ্লো করে। সো ইলেকট্রন আসলে হায়ার থেকে লোয়ার, দ্যাট ইজ এই আমার এই ফিগারে ডান থেকে বামে যাওয়ার কথা। বাট আমরা ট্রেডিশনালি পজিটিভ চার্জের ফ্লোটাকেই কারেন্ট ধরে নিই। তো আমরা আসলে অলওয়েজ এই পজিটিভ চার্জের ফ্লোই ধরে নেব, বাট অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো করে। ঠিক আছে, সো যদিও অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো করে, আমরা ধরে নেব যে অ্যাকচুয়ালি ই মাইনাস ফ্লোস, যেটা নিজে নেগেটিভ, বাট আমরা হচ্ছে পজিটিভ চার্জের ফ্লো ধরে নেব, পজিটিভ চার্জ ফ্লো ধরে নেব। আরেকটা ব্যাপার যেটা ইউনিট, এটার ইউনিট ছিল হচ্ছে অ্যাম্পিয়ার। ওকে, তো এইটা নিয়ে শর্টে আরো কিছু কথাবার্তা বলি। এটা তো গেল তো, and এখানে একটা কথা বলে শেষ করা উচিত যে কারেন্ট ফ্লো requires potential difference। আপনার যেখানেই কারেন্ট ফ্লো করবে
সেখানে পটেনশিয়াল ডিফারেন্স অবশ্যই আছে। ঠিক আছে? আমি ডিফারেন্স বানান ভুল করেছি। বাট হ্যাঁ, এবং কারেন্ট ফ্লোটা হবে হচ্ছে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে। অ্যান্ড এই ফ্লোটা হবে ফ্রম হায়ার টু লোয়ার পটেনশিয়াল। অ্যান্ড আমরা ঘুরে ফিরে এই জিনিসটা সব জায়গায় দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হবে। অ্যান্ড ওকে, তো গেল, এটা হচ্ছে কারেন্টের সাথে পরিচিত করালাম। অ্যান্ড এখানে আরেকটা কি জানি আমি বলতে চাইছিলাম, আচ্ছা এটাই বলতে চাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে যেহেতু কারেন্ট হচ্ছে, তাহলে আলটিমেটলি কারেন্ট হচ্ছে হলো চার্জের ফ্লো, ফ্লো অফ চার্জ, বা আরো ঠিক করে বললে রেট অফ ফ্লো অফ চার্জ। তো ফিজিক্সে যে কোনো কিছুর রেটকে মাপতে গেলে আমরা টাইমের ডেরিভেটিভ নিই। সো আমরা যখন বলতেছি কারেন্ট, তখন আমরা ধরে নিচ্ছি যে ধরেন আপনার কাছে আমি কন্ডাক্টরের জন্যই বলি, বাট আমি গতদিন ক্লাসে বলেছিলাম যে এটা ইনসুলেটর কন্ডাক্টর সবকিছুর জন্যই প্রযোজ্য। বাট আমি আর ইনসুলেটরের জন্য সিমিলারলি জিনিসটা ডিফাইন, বাট অত দূরে যাব না। ধরেন যেহেতু আমরা কন্ডাক্টর নিয়ে কাজ করবো, আমি এইটা দিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন আপনার কাছে এরকম একটা ওয়্যার আছে, এটা দিয়ে হচ্ছে এই এই মাথা দিয়ে কিউ পরিমাণ কারেন্ট, কিউ কিউ অফ টি, মানে ধরেন যে চার্জের অ্যামাউন্টটা টাইমের সাথে সাথে ভ্যারি করতেছে। ধরেন সাম ক্রস সেকশনাল এরিয়া দিয়ে হচ্ছে হলো কিউ অফ টি পরিমাণ চার্জ হচ্ছে ফ্লো করতেছে। সো এই যে চার্জটা ফ্লো করতেছে, আপনি যদি এইটা টাইম ডেরিভেটিভ নেন, এই এরিয়াটা দিয়ে চার্জটা ফ্লো করতেছে, আম, ওই এরিয়া দিয়ে যতটুকু চার্জ ফ্লো করছে ওইটাতে আমি কিউ অফ টি বলতেছি, ওটা টাইম ডেরিভেটিভকে আমরা বলবো হচ্ছে আমাদের কারেন্ট। তো এইখানেই আমরা এটা দিয়ে একটা ছোট্ট ম্যাথ চাইলে করে ফেলতে পারি। যেমন ধরেন হচ্ছে হইলো, আচ্ছা ম্যাথ হচ্ছে এরকম সিম্বল দিয়ে লিখি। যেমন ধরেন হচ্ছে হলো যে আমি বলে দিলাম যে আপনার এরকম একটা এরিয়া দিয়ে এই ফাংশনটা অনুযায়ী হচ্ছে চার্জ ফ্লো করতেছে, ঠিক আছে। তাইলে আপনি খুব ইজিলি এটা বের করতে পারবেন। কি করতে হবে, আপনার সিম্পলি একটা ডেরিভেটিভ নিতে হবে এই জিনিসটার। ধরেন আমি বললাম যে কারেন্টটা বের করতে, আপনি তাহলে সিম্পলি এইটা মানে ডেরিভেটিভটা নেবেন, তাহলে কি হবে, আহ এগুলো সবই নর্মাল ক্যালকুলাসের রুলস, এগুলো আপনারা জানেন, এগুলো অত ইম্পর্টেন্ট জিনিসপাতি না। আমি জাস্ট শর্টে দেখা যাচ্ছে যে এটা এভাবে জিনিসটা করা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনাকে কেউ বললো যে 5 সেকেন্ড পরে কত হচ্ছে হলো কারেন্ট হবে। তো তখন আপনি টি, জাস্ট এই টি এর জায়গায় 5 বসাই দেবেন। সো তখন কত আসবে, এই 500 পাই টাইমস সাইন অফ 100 পাই টাইমস 5। আচ্ছা, এটা আসলে জিরো আসবে, আনফরচুনেটলি আমি জিরো এম্পিয়ার আসবে এরকম একটা ভ্যালু চুজ করে ফেলছি। যাই হোক, সো মানে দিস ইজ খুবই নর্মাল একটা ম্যাথ, বাট এটা অত কঠিন কিছু না। And এগুলো আমাদের স্টাডিজ এর জন্য এই ধরনের প্রবলেম অত বেশি ইম্পর্টেন্ট হবে না। আমি অ্যাসাইনমেন্টে হয়তো একটা প্রবলেম এরকম দেবো, জাস্ট এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে আলটিমেটলি আমরা হচ্ছে চার্জের রেট অফ চেঞ্জটাকেই কারেন্ট বলতেছি। ওকে, গেল। এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, কেউ কিছু না বললে আমি ধরে নেবো যে কোনো কনফিউশন নাই। তাহলে আগাই। গতদিন আমি আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছিলাম। সেটাতে যাওয়ার আগে আবার একটু মনে করায় দিই যে এই যে চার্জের ফ্লোটা আছে, এটা দুই ভাবে ঘটতে পারে। এই চার্জের ফ্লোটা, দ্যাট ইজ কারেন্ট, এটা ইনসুলেটরেও যাইতে পারে, ইনসুলেটরের ভিতর দিয়েও হয়, আবার কন্ডাক্টরের ভিতর দিয়েও হয়। বাট কন্ডাক্টরের ভিতর দিয়ে যখন যায়, তখন যেটা হয় যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে ফিক্স থাকে, কিন্তু পটেনশিয়াল এনার্জি হচ্ছে হলো কমতে থাকে। এবং এই যে কমতে আছে, ওই এনার্জিটাকে হচ্ছে আমরা ওয়ার্ক হিসেবে অন্য টাইপের এনার্জিতে কনভার্ট করে পাই। সেটা হইতে পারে হিট, অন হইতে পারে লাইট। তো যেটাই হোক, এই যে কন্ডাক্টরের ভিতরে আপনার হচ্ছে হলো কাইনেটিক এনার্জি ফিক্স, তার কারণ ছিল যে কন্ডাক্টরের ভিতরে হচ্ছে আপনার চার্জের ফ্লোর এই ভেলোসিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তো এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকে। তো আহ, বিভিন্ন মেটেরিয়ালের ভিতরে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করলে কতটুক, মানে কি রেটে কারেন্ট ফ্লো করবে, দ্যাট ইজ এই ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত হবে, সেটা ডিপেন্ড করে মেটেরিয়ালের একটা প্রপার্টির উপর। এই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে হলো রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর দিয়ে লিখবো, এন্ড এটার ইউনিট হয় হচ্ছে ওহম। এদের সবাইকেই আপনারা চেনেন দেখে আমি হচ্ছে
মানে খুবই, মানে যেহেতু আপনারা অলরেডি জানেন, আমি হচ্ছে অন্যভাবে ডিসক্রাইব করার চেষ্টা করতেছি যে এগুলো আসলে কন্ডাক্টরের ভিতরে কি মিন করতেছে, রেজিস্ট্যান্সটা আসতেছে কই থেকে। এন্ড গতদিনই বলছিলাম যে প্রত্যেকটা অ্যাটমে হচ্ছে হলো আপনার এই ইলেকট্রন গুলো যখন ফ্লো করবে তখন হচ্ছে যে কন্ডাক্টরের ভিতর যে আপনার হচ্ছে অ্যাটম গুলো আছে এগুলোর উপর এরকম জাম্প করে যাবে। তো দেখা যায় যে এই কারণে হচ্ছে এটার ভেলোসিটিটা ফিক্সড হয়ে যায়। এন্ড ধরেন আপনার হচ্ছে এই কন্ডাক্টরের কোন মেটেরিয়াল দিয়ে আপনার কন্ডাক্টরটা তৈরি, সেটা কপার নাকি সিলভার নাকি অন্য কিছু, এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে হলো রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিফারেন্ট হবে, কারণ এক একটার হচ্ছে আপনার ইলেকট্রনের ডেন্সিটি এক এক রকম, অ্যাটমের অ্যাট্রাকশন ফোর্স এক এক রকম। সো সবকিছুই ডিফারেন্ট, বন্ডিং এক এক রকম। সো এদের প্রত্যেকের জন্য হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিফারেন্ট আসবে। তো এইটাই। এন্ড রেজিস্ট্যান্সের আপনারা একটা লও জানেন যে এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যদিও এটা মেবি স্লাইডে বলা নাই, ওই যে রো এল বাই এ, এরকম একটা ফর্মুলা ছিল, এটা আমাদের লাগবে না। যেটা আমাদের লাগবে, যেটা আমি গতদিন ডেসক্রাইব করছি, এবার সেদিকে একটু যাই। গতদিন আমি একটা ল স্টেট করছিলাম, বাট সেই লটা ওইভাবে আমি ব্যাখ্যা করি নাই। এটা হচ্ছে ওহমস ল। তো গতদিন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে এরকম একটা কন্ডাক্টর আছে। এই কন্ডাক্টরের দুই দিকে ধরেন আপনি হচ্ছে এইদিকে হচ্ছে হাই ভোল্টেজ বানায় রাখছেন, এইদিকে হচ্ছে আপনি লো ভোল্টেজ বানায় রাখছেন। ঠিক আছে, দুই দিকে হচ্ছে দুই রকম ভোল্টেজ বানায় রাখছেন। তো হ্যাঁ হচ্ছে ওকে। তো দুই দিকে হচ্ছে হলো আপনি দুই রকম ভোল্টেজ দিয়ে রাখছেন। তাইলে যেহেতু আপনার এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, ক্লিয়ারলি এইটার ভোল্টেজ আমি লিখে দিচ্ছি এটা। আচ্ছা, রাইট এট দিস পয়েন্ট আমি হচ্ছে হলো একটা সাইড নোট দিয়ে রাখি। আমরা ইউজুয়ালি সার্কিটে হাই ভোল্টেজকে, দ্যাট ইজ রিলেটিভলি হায়ার ভোল্টেজ, দ্যাট ইজ হায়ার পটেনশিয়াল, ওইটাকে হচ্ছে হলো আমরা প্লাস দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, অ্যান্ড যেখানে আমাদের একটু লোয়ার ভোল্টেজ হবে, মানে এইটার কম্প্যারিজনে লোয়ার ভোল্টেজ হবে, সেই জায়গাটাকে আমরা হচ্ছে এরকম একটা মাইনাস দিয়ে চিহ্নিত করব। ঠিক আছে, তো এই প্লাস আর মাইনাসের মানে এইটা না যে ভোল্টেজটা পজিটিভ বা ভোল্টেজটা নেগেটিভ। এটার মানে হচ্ছে যে প্লাসের ভোল্টেজটা মাইনাসের ভোল্টেজের থেকে হচ্ছে হাইয়ার। ওকে, সো অ্যাজ অ্যান এক্সাম্পল, এটা নিয়ে একটু কনফিউশন হতে পারে। সো অ্যাজ অ্যান এক্সাম্পল ধরেন আমি যদি বলি যে আপনার সার্কিটের কোনো একটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আর একটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে এইটা প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক সিমিলারলি যদি সার্কিটের কোনো একটা পয়েন্টের ভোল্টেজ হয় হচ্ছে হলো আপনার -5 ভোল্ট, অ্যান্ড আর একটা পয়েন্টের ভোল্টেজ যদি হয় ধরেন যে -10 ভোল্ট, তাইলেও কিন্তু এইটার ভ্যালু এইটার থেকে হচ্ছে বেশি। ঠিক আছে, সো এইটা নেগেটিভ পজিটিভ হতে হবে এরকম নেসেসারি না। এন্ড নেগেটিভ পজিটিভ হইলে তো ক্লিয়ারলি আসলে যদি ধরেন যে এইটা 5 হয় আর এটা -6 হয়, তাহলে তো ডেফিনেটলি এরকমই হবে। এটা হায়ার, এটাকে প্লাস দিয়ে চিহ্নিত করবো, এটা লোয়ার, এটাকে মাইনাস দিয়ে চিহ্নিত করবো। কিন্তু দেখেন এক্সাক্ট ভ্যালুর উপরে আমরা প্লাস বা মাইনাস বসাচ্ছি না, আমরা হায়ার বা লোয়ার চিন্তা করে হচ্ছে হলো প্লাস বা মাইনাস বসাচ্ছি। ওকে, তো এটাই, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের পুরো কোর্স জুড়েই কাজে লাগবে যে প্লাস মাইনাস আমরা হচ্ছে সার্কিটের বিভিন্ন টাইমে বসাইতেই থাকি। আচ্ছা, গেল। এখানে আবার একটু ফেরত এসেছি। সো এই প্লাস দিয়ে আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে হায়ার ভোল্টেজ, আর এই মাইনাস দিয়ে বুঝাচ্ছি এটা লোয়ার ভোল্টেজ। তাহলে ডেফিনেটলি হায়ার থেকে লোয়ার ভোল্টেজে আমার একটা কারেন্টের ফ্লো থাকবে, এদিকে একটা কারেন্টের ফ্লো থাকবে। বাট যেটা বলেছিলাম যে আমার হচ্ছে কারেন্টের ফ্লোটার যে ভেলোসিটিটা আছে, যে ইলেকট্রনের যে ভেলোসিটি আছে, ইলেকট্রনের ফ্লো তো আবার উল্টা দিকে, বাট যাই হোক, ইলেকট্রনের ভেলোসিটিটা হচ্ছে ফিক্সড। বাট এইটা, ইট ডিপেন্ডস অন ডেল ভি। দ্যাট ইজ, আপনি এইখানে 10 আর 5 বসাইলে এইদিকে যতটা ধরেন ফ্লো হবে, আপনি যদি সেখান থেকে 100 বসান আর এইখানে যদি হচ্ছে ধরেন স্টিল 5ই রাখেন, তখন কিন্তু আপনার ভোল্টেজ ডিফারেন্সটা বেড়ে গেছে, তখন আরো জোরে হচ্ছে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তাইলে আমরা বলতে পারি যে কারেন্টকে আমরা আই দিয়ে লিখবো, মাঝে মধ্যে ছোট আই দিয়ে লিখবো, মাঝে মধ্যে বড় আই দিয়ে লিখবো। কারেন্ট ফ্লো ইজ প্রপোর্শনাল টু আপনার হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য কন্ডাক্টর। ঠিক আছে, এন্ড দেখা যায় যে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলি হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এটাকে যদি আমরা উঠায় দেই, তাহলে আমরা জিনিসটাকে লিখবো হচ্ছে এইভাবে, অথবা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, আমি চেষ্টা করব ডেল ভি লেখার, কারণ অলরেডি আমি বলছি যে কারেন্ট ফ্লোজ রিকোয়ার্স পটেনশিয়াল ডিফারেন্স,
পটেনশিয়াল না। ঠিক আছে, দুইটা পয়েন্টের পটেনশিয়াল যদি 5-5 ভোল্ট করে হয়, তাহলে ওই দুই পয়েন্টের মাঝখানে কোনো কারেন্ট ফ্লো থাকবে না। ঠিক আছে, পটেনশিয়ালের ডিফারেন্স থাকতে হবে, একটাকে কম থাকতে হবে, একটাকে বেশি থাকতে হবে, তাইলেই কারেন্ট ফ্লো করবে। ওকে, সো এখানে ব্যাক যাই। এইটা হচ্ছে আমাদের খুবই সেলিব্রেটেড ওহমস ল। এখানে আরেকটা জিনিস বলতে হবে, যে এই জিনিসটা হোল্ড করে যখন হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে। টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে কি হয়? টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকলে যেটা হয়, আমার রেজিস্ট্যান্সটা আসলে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সো রেজিস্ট্যান্স যদি ভ্যারি করা শুরু করে, এই প্রপোর্শনালিটিস আর কি হোল্ড করবে না। যেহেতু রেজিস্ট্যান্স ভ্যারি করতেছে, এই মানে এইটা তো তখন আর এটার সাথে রিলেটেড ডিরেক্টলি হবে না, একটু এদিক ওদিক হবে আর কি। ঠিক আছে, সো এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে এই লটা হোল্ড করে। অ্যান্ড একটু খেয়াল করে দেখবেন যে আপনারা হয়তো ভি ইজ ইকুয়াল টু আই আর লিখে অভ্যস্ত, বাট আমি উল্টা দিকে লিখছি আই ইজ ইকুয়াল টু ভি আর। এটাও আর কি ছোট করে একটু সাইডে বলে রাখি, যে আমরা হচ্ছে অলওয়েজ চেষ্টা করি আপনাদের প্রপোর্শনালিটি সাইনের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে লেফটে রাখতে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাইটে রাখতে। অবশ্যই এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কোনো পাওয়ার হইতে পারে, ঠিক আছে, বাট আমরা রাইট সাইডে চেষ্টা করি হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাখার, এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাখার চেষ্টা করি লেফট সাইডে রাখতে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কই থেকে আসতেছে? ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এইভাবে আসতেছে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওই জিনিস যেটার উপর আপনার হাত আছে। ঠিক আছে, যেটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। দেখেন, আপনি কিন্তু ডিরেক্টলি কারেন্টের ভ্যালু এখানে সেট করে দিচ্ছেন না। আপনি একটা ভোল্টেজ ডিফারেন্স সেট করতেছেন, ওইটার রেসপেক্টে একটা কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, সো ভোল্টেজ ডিফারেন্সটা আপনি ক্রিয়েট করে দিচ্ছেন, ডেল ভিটা আপনার হাতে আছে। তো দিস ইজ ইয়োর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, অ্যান্ড এইটার উপর ডিপেন্ড করে এই জিনিসটার একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে, সো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এই কারণে আমার হচ্ছে এইটা লেফট হ্যান্ডে আছে, আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আছে। এবং আমরা চেষ্টা করবো গ্রাফও এভাবে আঁকার। ঠিক আছে, সো ওয়াই অ্যাক্সিসে আমরা ইউজুয়ালি হচ্ছে হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাখি, ওয়াই অ্যাক্সিসে আমরা ইউজুয়ালি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাখি, অ্যান্ড এক্স অ্যাক্সিসে আমরা ইউজুয়ালি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে রাখি। যেমন এই কেসে যদি আপনি গ্রাফ করেন, যদি আপনি একটা গ্রাফ প্লট করেন, আমরা ইউজুয়ালি আইটাকে এদিকে রাখবো এবং ডেল ভির ভ্যালুটাকে এদিকে রাখবো। যদি পটেনশিয়াল ডিফারেন্স 0 হয়, তাহলে তো আসলে কোনো কারেন্টই ফ্লো করবে না। কিন্তু যদি হচ্ছে আপনি পটেনশিয়াল ডিফারেন্স বাড়াইতে থাকেন, তখন হচ্ছে কারেন্ট ফ্লো করা শুরু করবে। এমন কালার দিছি আমি নিজেই দেখতে পাচ্ছি। ওকে, আর এটার স্লোপ কি হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা ইনফ্যাক্ট এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো পরে। আপাতত জাস্ট জেনে রাখি যে এটার যে স্লোপটা হবে, স্লোপটা আসলে কি? স্লোপটা আসলে জাস্ট স্লোপ এম, যেটা সেটা আসলে ডেল আই বাই ডেল ভি। এটা হবে 1/r। ঠিক আছে, দ্যাট ইজ রেজিস্ট্যান্সের ইনভার্স। অ্যান্ড এই গ্রাফটাকে আমরা বলবো হচ্ছে হলো একটা আই ভি গ্রাফ। দ্যাট ইজ ভোল্টেজের রেসপেক্টে কিভাবে হচ্ছে কারেন্টটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে ওহমস ল এর আইভি কার্ভ। তো এগুলো নিয়েও আমাদের পরে আরো কথাবার্তা আছে, আপাতত এইখানেই থাক, যে এটা হচ্ছে ওহমস ল। তো ওহমস ল নিয়ে কথাবার্তা গেল। ওহমস ল আলটিমেটলি হচ্ছে এটাই, যে আই ইজ ইকুয়াল টু এল ভি বাই আর। অথবা এখন আমি এটাকে একটু ইমপ্রপার ফর্মটাই লিখি, তো এই দুইটা আমরা অনেক বেশি ইউজ করবো। গেল, তো এই হচ্ছে ওহমস ল। এন্ড এবার হচ্ছে অ্যাকচুয়ালি গতদিন যেটা দিয়ে শেষ করছি সেটাতে একটু ফেরত যাই। আম, এই ছবিটাই আর কি আবার আঁকবো। তো সেটাতে ফেরত যে জানি কিসের সাথে পরিচিত করাবো। ইয়েস, হচ্ছে তো এগুলো সব পড়াইছি। সাইন কনভেনশন, সাইন কনভেনশন কি জিনিস, আচ্ছা, তো কাইন্ড অফ দেখাইছি। ওয়ার্ক ডান, পাওয়ার গতদিন ডিরাইভ করছিলাম। ও হ্যাঁ, এটা একটু মেনশন করে দেই, যে আমি হচ্ছে গতদিন পাওয়ারের ফর্মুলাটাও ডিরাইভ করছিলাম, কিন্তু অন্যভাবে আর কি। ঠিক আছে, পাওয়ারের ফর্মুলা একটু মনে করে দেখেন, আমি ডিরাইভ করছিলাম হচ্ছে হলো যে এই কার্ভটা থেকে, যে আপনার হচ্ছে হলো যদি আপনি এদিকে এনার্জির দিকে তাকান, কাইনেটিক এনার্জি এরকম ফিক্সড আছে, পটেনশিয়াল এনার্জি এইভাবে কমে,
আর এই হচ্ছে হলো লস্ট এনার্জি। এইটা আর এটা আসলে সমান। তো দেখা যায় যে আপনার যতটুকু এনার্জি লুজ করছেন সেইটা হবে সিম্পলি ডেল ভি টাইমস হচ্ছে হলো কিউ। ঠিক আছে, দ্যাট ইজ ওয়ার্ক ডানের সমানটা। অ্যান্ড এটাকে পার ইউনিট টাইমে করলে যেটা আসতো সেটাই হচ্ছে আমাদের পাওয়ার। সেটাই হচ্ছে আমাদের পাওয়ার, দ্যাট ইজ আই ইন্টু ডেল ভি। তো গতদিন আমি হচ্ছে পাওয়ারের ফর্মুলা লিখছিলাম আই ইন্টু ডেল ভি। বাট আজকে আমরা যেটা করতে পারবো, এখন যেহেতু এটা আমি এটার পরে লিখছি, খেয়াল করে দেখেন ওহমস লর সাথে পাওয়ারের ফর্মুলার কোনো সম্পর্ক নাই। ইলেকট্রিক পাওয়ার আমরা এমনি যে ওই গ্রাফটার থেকেই ডিরাইভ করে ফেলছিলাম। তো বাট এখন আমরা যেটা করতে পারবো, এইখানে হচ্ছে আমরা ওহমস লটা একটু বসাইতে পারবো, এবং বসায় আমরা হচ্ছে হলো আরো দুইটা ফর্মুলা লিখতে পারবো পাওয়ারের। একটা হচ্ছে হলো ধরেন এটাকে লেখা যেতে পারে ডেল ভি স্কোয়ার বাই আর। আমি সিম্পলি ওহমস লটা এখানে বসাইছি, আই ইজ ইকুয়াল টু ডেল ভি বাই আর বসাইছি। আর একটা লেখা যেতে পারে পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। এগুলো সবই আসলে পাওয়ারের ফর্মুলা। এগুলো সবই আসলে পাওয়ারের ফর্মুলা। ওকে, গেল। এন্ড আই থিঙ্ক এখানে একটা ছোট্ট ম্যাথ করানো যেতে পারে এই পাওয়ার নিয়ে। তো যেমন ধরেন ম্যাথটা আসলে আপনাদের স্লাইড থেকেই নেওয়া, তো আমি আর কোয়েশ্চেনটা না তুলে বেশি প্রবলেম। ওয়েল, এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, প্রবলেমটা হচ্ছে যদি একটা ইলেকট্রিক বাল্বের উপর এইটা লেখা থাকে, এটার রেজিস্ট্যান্স কত, ঠিক আছে? দ্যাট ইজ আপনি ওটার একটা হচ্ছে 220 ভোল্ট যখন দিবেন, ওইটা তখন হচ্ছে 60 ওয়াট পাওয়ার এমিট করবে। দ্যাট ইজ প্রত্যেক সেকেন্ডে সে হচ্ছে 60 জুল আপনার ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট এনার্জিতে কনভার্ট করবে। তাহলে এটার রেজিস্ট্যান্স কত? তো এরকম প্রবলেম দিলে বেসিক্যালি মানে সেট আপটা অনেকটা এরকম যে আপনার হচ্ছে ইলেকট্রিক বাল্ব আছে, আপনি এইটার একটা হচ্ছে 60 ভোল্ট ক্রিয়েট করছেন, এলভি হচ্ছে দিয়ে রাখছেন 60 ভোল্ট, সরি 60 ভোল্ট না, তো ভুল লিখলাম, 220 ভোল্ট, 220 ভোল্ট। তখন সে হচ্ছে হলো পাওয়ার এমিট করতেছে 60 ওয়াট, প্রতি সেকেন্ডে 60 জুল। তো ডেল ভি আছে, পি আছে, আমার বের করা লাগবে আর। তাইলে আমি পাওয়ারের হচ্ছে এদের রেসপেক্টে ফর্মুলাটা লিখি, এন্ড এখান থেকে আমি আর এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তো এটাই খুবই সিলি একটা ম্যাথ, যা আসে তাই, বাট এটা করা যায় আর কি। ঠিক আছে, সামথিং ও হোম আসবে। গেল। এবার হচ্ছে পাওয়ার নিয়ে কথাবার্তা শেষ। অ্যান্ড আমার মোটামুটি হচ্ছে আসল আমাদের এই কোর্সের তিনটা তিনটা চারটা ইম্পর্টেন্ট টার্মের সাথে পরিচিত করা শেষ: পটেনশিয়াল ডিফারেন্স, কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড পাওয়ার। তো এবার আসেন সার্কিটে একটু ফেরত যাই, অ্যান্ড আমি হচ্ছে এখন সার্কিটের কিছু জিনিসপত্রের সাথে একটু পরিচিত করাবো। তো সার্কিট এলিমেন্টস, তো গতদিন আমি যেটা করাইছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে যেটা করি, ধরেন আপনার যদি এরকম একটা কন্ডাক্টর থাকে যার অ্যাক্রসে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস এভাবে একটা কারেন্ট যাচ্ছে। তো এইখানে তো আসলে প্রত্যেক স্টেপে স্টেপেই মানে আপনার কিছু করে এনার্জি হচ্ছে যাচ্ছে, কিছু করে পটেনশিয়াল এনার্জি কমতেছে, কিছু করে পটেনশিয়াল এনার্জি কমতেছে। ঠিক আছে, তখন হচ্ছে এইখানের থেকে এইখানের পটেনশিয়াল এনার্জি কম। এত ঘিঞ্জি করে না লিখে ধরেন এখানে একটা পটেনশিয়াল আছে, এইখানে একটা পটেনশিয়াল আছে, এইখানে একটা পটেনশিয়াল আছে, যেটা হবে যে ভি 1 এর থেকে ভি 2 ছোট, ভি 2 এর থেকে ভি 3 ছোট। এভাবে হচ্ছে জিনিসটা কমতে আছে। ঠিক আছে, পটেনশিয়ালটা হচ্ছে উপর থেকে নিচে কমতে আছে। ওকে, কন্টিনিউয়াসলি কমতে আছে। তো যে কারণে এদিকে একটা কারেন্ট ফ্লো আছে। তো আমরা যেটা করি, রেজিস্ট্যান্স আসলে যে কোনো রিয়েল অবজেক্টেই এভাবে ছড়ায় থাকে। সো এটাকে আমরা বলতাম যে এটা হচ্ছে, তার মানে রেজিস্ট্যান্স আসলে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। ডিস্ট্রিবিউটেড। তো আমরা আসলে এইভাবে জিনিসটাকে পড়বো না, আমরা যেটা করবো টোটাল রেজিস্ট্যান্সটাকে একটা জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, এবং সেটাকে একটা অবজেক্ট দিয়ে রিপ্লেস করবো, যে পুরো রেজিস্ট্যান্সটা এরকম জায়গায় আছে, এবং এই যে দুই প্রান্তে কানেকশন গুলো দিতেছেন এইগুলোর কোনো রেজিস্ট্যান্স নাই, এই পোর্শন গুলোর কোনো রেজিস্ট্যান্স নাই। তো তখন হচ্ছে ধরেন এইখানে প্লাস আর এইখানে মাইনাস, তখন যেটা হবে
যে এই যে প্লাসটা লিখছি, এই প্লাসটা হয়তো করেসপন্ডস টু সাম হাই ভোল্টেজ, মাইনাসটা করেসপন্ডস টু সাম লো ভোল্টেজ। এইখানে কিন্তু দেখেন, ধরেন এটা যদি 5 হয়, এইখানে একটু নামলে হয়তো সেটা 4.5 হবে, তারপর হয়তো সেটা ধরেন যে 4 হবে, এরকম করে কমতে কমতে ধরেন কথার কথা এটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, এটা ধরেন 2 ভোল্ট, ধরেন 3, 2 এরকম করে হচ্ছে 2 ভোল্টে আসবে। ঠিক আছে, যে লাস্টে 2 হয়ে 2 ভোল্টে আসলো। আমি যখন এটাকে এরকম করে আঁকছি, এই পুরা রেজিস্ট্যান্সটাকে আমি একটা জায়গায় কনসেন্ট্রেট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে লাম্পড মডেল। তো তখন যেটা আমরা করতেছি, আমরা ধরে নিচ্ছি যে উপরের যে পোর্শনটা আছে, ঠিক আছে, হাই ভোল্টেজকে ধরেন সবুজ দিয়ে বুঝালাম, এই পুরাটার ভোল্টেজ আসলে সেম। কারণ এই পুরাটার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স নাই বলতে এখানে আর কি, এই পুরাটার ভোল্টেজ আসলে আমি সমান ধরে ফেলতেছি। ঠিক আছে, কারণ টোটাল রেজিস্ট্যান্সটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করতেছি। রেজিস্ট্যান্স যদি আমি কনসেন্ট্রেট করে মাঝখানে নিয়ে আসি, এইটুকের কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এখান দিয়ে যখন কারেন্টটা ফ্লো করবে, তার কোনো ওয়ার্ক ডান অ্যাকচুয়ালি হবে না, তার কোনো এনার্জি লস হবে না। তো তাই মানে এই এই পোর্শনটার আমার হচ্ছে ভোল্টেজটা হয়ে যাবে জাস্ট +5 ভোল্ট এই পুরো জায়গাটা। ঠিক আছে, কিন্তু নিচের পোর্শনের ভোল্টেজটা আবার হচ্ছে হলো 2 ভোল্ট। ঠিক আছে, নিচের পোর্শনের ভোল্টেজটা হচ্ছে হলো 2 ভোল্ট। ওকে, তো তখন হচ্ছে জাস্ট এই পোর্শনে আপনার হচ্ছে ওয়ার্ক ডানটা হচ্ছে। ওকে, কারেন্ট ফ্লোটা এদিক থেকে এদিকেই থাকতেছে। তো এটা করে আমাদের জাস্ট হচ্ছে আমাদের সার্কিট অ্যানালাইসিস সহজ হয়, এবং আমরা পুরো কোর্স জুড়ে এরকম লাম্পড রেজিস্ট্যান্স নিয়ে কাজ করবো। আমরা রেজিস্ট্যান্সকে এভাবে আঁকাবো। অ্যান্ড আপনি যদি কোনোভাবে এই ভোল্টেজ ডিফারেন্সটা ধরে রাখতে পারেন এবং চার্জের সাপ্লাই দেন, তখন কি হবে? তখন হচ্ছে জিনিসটা, আপনি চাইলে এই জিনিসটাকে এভাবে আঁকতে পারেন। আমরা যেটা করি যে হায়ার পটেনশিয়াল, যদি আমরা কোনো ব্যাটারি বা কিছু একটা লাগাই, হায়ার পটেনশিয়ালের দাগটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, তো আপনি যদি কোনোভাবে এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে কনস্ট্যান্টলি ধরে রাখতে পারেন, তাহলে অলওয়েজ কন্টিনিউয়াসলি এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এইভাবে একটা কারেন্ট ফ্লো অলওয়েজ হইতে থাকবে। এবং এই যে উপরের এই পুরা পোর্শনটা আছে, এই পুরা পোর্শনটা ভোল্টেজ সেম থাকবে। আপনার ওই হাই ভোল্টেজটা, যেটাকে আমি আপাতত এক্সাম্পল হিসেবে +5 লিখছি, এবং এই পুরা নিচের রিজিয়নটার ভোল্টেজ সেম থাকবে। এটা হবে হচ্ছে হলো মানে আমি এক্সাম্পল হিসেবে +2 ভোল্ট লিখছি। আপনি যদি এটাকে মেইনটেইন করতে পারেন, তাইলে এইখান দিয়ে অলওয়েজ একটা কারেন্ট ফ্লো থাকবে, একটা কারেন্ট ফ্লো অলওয়েজ হইতে থাকবে। ঠিক আছে, এবং খেয়াল করে দেখেন কারেন্টটা যখন যাচ্ছে, সে কিন্তু তার ওয়ার্ক ডানটা করতেছে এই মাঝখানের এই রেজিস্ট্যান্সটাকে ক্রস করার সময়। ঠিক আছে, সো এইখানে ধরেন কিছু ওয়ার্ক ডান হবে, এইটুকে কোনো ওয়ার্ক ডান নেই, এইটুকে কোনো ওয়ার্ক ডান নেই। কারণ সার্কিটে আকালে আসলে এরকম লাইন যে জায়গাগুলোতে দিছি, আমরা বুঝেই নেই যে সেই জায়গাগুলো ভোল্টেজ সেম। এবং এই যে এই জায়গাগুলোর ভোল্টেজ সেম, যে জায়গাগুলোর ভোল্টেজ সেম হয় বা পটেনশিয়াল সেম হয়, আপনারা হয়তো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ে আসছেন যে সেই জিনিসটার একটা নাম আছে, আমরা এগুলোকে বলি ইকুইপটেনশিয়াল সারফেস। ইকুইপটেনশিয়াল সারফেস। তো আমরা এত কঠিন নামে এগুলাকে ডাকবো না এখানে। সার্কিটের যে পোর্শনের ভোল্টেজ সেম হবে, সেগুলোকে আমরা আরেকটা নামে ডাকবো, এটা হলো নোড। ঠিক আছে, এই নোড ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট, সিরিজ প্যারালাল আজকে হয়তো পড়াবো, তো সেখানেই আমরা দেখবো। সো নোড কি? নোড হচ্ছে হলো বেসিক্যালি একটা কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার। তো আমরা যখনই সার্কিট আঁকাচ্ছি, এরকম যখন একটা কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার আঁকাচ্ছি, তার মানে আমরা বুঝেই নিচ্ছি এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স গুলো হচ্ছে এরকম, এই যে আমরা এরকম ডাব্লিউ সিম্বল বা এরকম উইকলি সিম্বল দিয়ে বোঝাচ্ছি রেজিস্ট্যান্স গুলো। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো রেজিস্ট্যান্স অনেক জায়গায় এভাবে আঁকানো দেখতে পারবেন, দিস ইজ অলসো রেজিস্ট্যান্স। ঠিক আছে, এইভাবে আমরা রেজিস্ট্যান্স কে এক্সপ্রেস করি। তো আম, যেটা বলতেছিলাম যে এরকম কন্টিনিউয়াস পিস অফ ওয়্যারের কোনো রেজিস্ট্যান্স নাই, তো এই পুরোটা জুড়ে পটেনশিয়াল সেম থাকবে। তো এই এরকম কন্টিনিউয়াস পিস অফ ওয়্যার গুলোকে আমরা আসলে সার্কিটে নোড বলবো। বাট মেইন কথা হচ্ছে যে এরা হচ্ছে এরকম ইকুইপটেনশিয়াল সার্কিট। তো এখন এইটুক পর্যন্ত আই হোপ আমি বুঝাতে পারতেছি। তো এখন হচ্ছে আমি একটু ফ্রেশ করে একটা সার্কিট আঁকাই। এবং একটা সার্কিট আসলে কি জিনিস সেটা একটু বলি। একটা সার্কিট হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এলিমেন্টের মাঝখানে একটা কানেকশন। ঠিক আছে, একটা কমপ্লিট কালেকশন, যেন হচ্ছে কারেন্ট ফ্লো করে আবার ব্যাক করতে পারে। যেরকম এইটা একটা সার্কিট। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা সার্কিট।
এবং আমি আরেকটু মেনশন করি, সার্কিটে দুই ধরনের এলিমেন্ট ইউজুয়ালি থাকে, ঠিক আছে? এখানে একটু খেয়াল করে দেখেন যে এই যে পটেনশিয়াল ডিফারেন্সটা আপনি মেনটেন করতেছেন, ডেফিনেটলি এইখান থেকে এইখান যখন হচ্ছে ইলেকট্রন ঘুরে আসতেছে, এই জিনিসটা, এই পটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট করে রাখতে আপনাকে অবশ্যই কিছু ওয়ার্ক ডান করতে হবে। কারণ আপনি এইখানে যে ওয়ার্ক ডানটা করবেন সেটা হচ্ছে এইখানে হয়তো বের হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা এখানে চলে যাচ্ছে, ঠিক আছে? আপনি আন্দাজে কোনো জায়গায় হচ্ছে এরকম ভোল্টেজ ডিফারেন্স একাই ক্রিয়েট করে রাখতে পারবেন না, আপনাকে কিছু ওয়ার্ক ডান করতে হবে, ঠিক আছে? যেরকম ধরেন এই ভোল্টেজ ডিফারেন্সটা আপনি হয়তো এখানে একটা ব্যাটারি কানেক্ট করে করতে পারেন, ঠিক আছে? যেমন আপনি যদি একটা 5 ভোল্টের ব্যাটারি কানেক্ট করেন, ওইটার প্লাস মাথাটা হচ্ছে মাইনাস মাথার থেকে 5 ভোল্ট হায়ার থাকবে। তো ওইটার ভোল্টেজটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, তার ভিতরে কেমিক্যাল রিয়াকশন করে এটা ওটা করে হচ্ছে ভোল্টেজটা ক্রিয়েট করে রাখা হয়েছে। কিন্তু সেখানে ডেফিনেটলি অন্য আর একটা সোর্স থেকে হচ্ছে মানে এনার্জিটা আর কি আরেকটা ইতে কনভার্ট হচ্ছে, কেমিক্যাল এনার্জি থেকে সেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ঠিক আছে? আমার মেইন পয়েন্ট এইটাই যে যদি আপনি এরকম একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে রাখেন, তখন তো এখান থেকে এখানে কারেন্ট যাবে, কিন্তু কারেন্ট যখন যাবে সে তো এই রেজিস্ট্যান্সটা ক্রস করার সময় ওয়ার্ক ডান করবে। তো এই যে সে এনার্জিটা এখানে খরচ করতেছে সেটা নিশ্চয়ই অন্য কোনো এক জায়গা থেকে আসছে, মানে এই এরা এনার্জি অন্য কোনো এক জায়গা থেকে পাচ্ছে, সেটা পাচ্ছে হচ্ছে যে এই ভোল্টেজ ডিফারেন্সটা ক্রিয়েট করে যে রাখছি, এখানে আমার একটা এনার্জি লাগবে, সেটাই হচ্ছে তারা এখান দিয়ে বের করে দিবে, ঠিক আছে? তো এখন সার্কিটে তাইলে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে রাখার জন্য আমার বাইরে থেকে এনার্জি দিতে হয়। তো এই যে ভোল্টেজ ডিফারেন্স যারা ক্রিয়েট করে রাখে, যে এদেরকে আমরা বলি হচ্ছে আমাদের সোর্স, ঠিক আছে? এদেরকে আমরা বলি হচ্ছে সোর্স। আমাদের হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, এদেরকে আমরা বলি হচ্ছে আমাদের ইলেকট্রিক সোর্স। এন্ড এদের আরো ভালো একটা নাম আছে, এদেরকে আমরা বলি হচ্ছে সার্কিটের অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে? অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, আমি হচ্ছে একটু ফ্রেশ করে পুরো জিনিসটা একটু আবার বুঝাই। সার্কিট এলিমেন্টসই পড়াচ্ছি আমি এখনো। আপনার কাছে যদি এরকম একটা ইলেকট্রিক্যাল সার্কিট দেওয়া থাকে, আম সার্কিটের ডেফিনিশনটা আমি আর, আচ্ছা, এখানে যা সার্কিট এলিমেন্ট বলে রাখছে, সার্কিট কি জিনিস সেটা মেবি পরে গিয়ে বলছে নাকি? আচ্ছা, আচ্ছা, ওয়েল, এখানে সার্কিটের ডেফিনিশন কিছু দেওয়া আছে। মেবি ওখানে যা বলছে তার থেকে আমি নিজেই কিছুটা বলি। একটা সার্কিট হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল এলিমেন্টের মাঝখানে একটা কানেকশন। তো এখন ইলেকট্রিক্যাল এলিমেন্ট কি জিনিস? ইলেকট্রিক্যাল এলিমেন্ট হচ্ছে যারা ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য টাইপের এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জিতেই আবার কনভার্ট করে, এরকম বিভিন্ন জিনিসপাতি, ঠিক আছে? তো এটা আমি খুবই সিম্পল একটা সার্কিট আঁকছি। এখানে হচ্ছে দুইটা জিনিস আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স আছে, আর একটা হচ্ছে হলো এখানে একটা ব্যাটারি আছে, যেটাকে আমি আপাতত বলবো সোর্স, বা আপনারা হয়তো এটাকে ইএমএফ বলেও চেনেন, ঠিক আছে? ইলেকট্রোমোটিভ ফোর্স বলেও চেনেন। তো এই সোর্সটার কাজ কি? সোর্সটার কাজ হচ্ছে হইলো, সে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে রাখবে, ঠিক আছে? পটেনশিয়াল ডিফারেন্স আর ভোল্টেজ ডিফারেন্স আমরা ইকুইভ্যালেন্টলি ইউজ করব, যদিও দ্য কারেক্ট ওয়ার্ডিং উড বি পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? বাট শর্টে আমরা ভোল্টেজ ডিফারেন্সও বলে ফেলতে পারি। তো যাই হোক, সে হচ্ছে একটা কনস্ট্যান্ট ডিফারেন্স মেনটেন করবে। তো এই কারণে কি হবে, এইখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, এইখান দিয়ে এভাবে কারেন্ট ফ্লো হবে। তো এই যে এখান দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার কারণ কি? কারণ এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আমরা ক্রিয়েট করতে পারছি, এটা প্লাস মাথা, এটা মাইনাস মাথা, দ্যাট ইজ এটা হায়ার, এটা লোয়ার। এখন এই সিম্পল সার্কিটেই আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যে আমার হচ্ছে বাইরে থেকে এনার্জি দিচ্ছে একটা জিনিস, একটা এলিমেন্ট, আর রেজিস্ট্যান্সটা কি করবে, তার ভিতর দিয়ে যখন কারেন্ট যাবে এটা তো গরম হয়ে হয়তো আমার এনার্জি বাইরে ছড়ায় দিবে, বা হচ্ছে হয়তো সে আলো ছড়াবে বা কিছু একটা করবে, ঠিক আছে? সো এই সোর্সটা হচ্ছে আমাদেরকে আমাদের সার্কিটে এনার্জি দিচ্ছে, সার্কিটে এনার্জি দিচ্ছে। আর রেজিস্ট্যান্সটা কি করতেছে? সে হচ্ছে হলো এনার্জি ডিসিপেট করে দিচ্ছে, ডিসিপেট করতেছে, অথবা আপনার হচ্ছে হলো কনজিউম করতেছে। আবার মাঝে মাঝে আমরা দেখবো যে সে হয়তো রেজিস্ট্যান্স না, এরকম কিছু এলিমেন্ট থাকবে যারা এনার্জি স্টোর করে, ঠিক আছে? তো এই যে সার্কিট আছে, সার্কিটে যাদেরকে দিয়ে আমরা সার্কিট বানাই তাদেরকে আমরা বলতেছি সার্কিট এলিমেন্ট। এই সার্কিট এলিমেন্টে আমরা দুইটা টাইপ দেখতে পাবো।
সার্কিট এলিমেন্টের আমরা দুইটা টাইপ দেখতে পাবো। একটা টাইপ হচ্ছে যাদেরকে আমরা বলবো অ্যাক্টিভ এলিমেন্ট, আর একটাকে আমরা বলবো হচ্ছে হলো প্যাসিভ এলিমেন্ট। তো অ্যাক্টিভ এলিমেন্ট কারা? অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে হলো যারা সার্কিটে এনার্জি জেনারেট করে অর এনার্জি সার্কিটে হচ্ছে সাপ্লাই দেয়। ঠিক আছে, জেনারেট করে অথবা সাপ্লাই করে এরকম সব এলিমেন্টদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। আর প্যাসিভ এলিমেন্ট হচ্ছে ওরাই যারা হচ্ছে এনার্জি, তারা কয়েক রকম ভ্যারাইটিতে আসছে। তারা হচ্ছে এনার্জি ডিসিপেট করতে পারে, তারা হচ্ছে এনার্জি ডিসিপেট বা কনজিউম করে, অর পরে গিয়ে দেখবো তারা এনার্জি স্টোরও করতে পারে। ঠিক আছে, তারা অ্যাক্টিভ এলিমেন্ট থেকে এনার্জি স্টোর করে, এরকম কিছু জিনিসপাতি আমরা পরে গিয়ে দেখবো। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হচ্ছে আমাদের ব্যাটারি, বা আরো ঠিক করে বললে ভোল্টেজ সোর্স। ঠিক আছে, ব্যাটারি অথবা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে রাখে। পরে গিয়ে আমরা আরেক টাইপের সোর্সও দেখবো, সে হচ্ছে কারেন্ট ক্রিয়েট করে, বাট এটা নিয়ে পরে কথাবার্তা হবে। তো আমি জাস্ট লিখে রাখি, আরেক টাইপের অ্যাক্টিভ এলিমেন্ট আছে যারা হচ্ছে কারেন্ট সোর্স। আর প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল কি হতে পারে? অবশ্যই রেজিস্ট্যান্স। তারপর রেজিস্ট্যান্স, আসলে আমরা ধরেন যে আমরা বাসা বাড়িতে তো অনেক ধরনের ইকুইপমেন্ট ইউজ করি, ব্লেন্ডার, টিভি, ফ্রিজ, হাবিজাবি। এদের সবাইকে ফর নাও আমরা ধরেন যে জাস্ট তাদের রেজিস্ট্যান্সটাতেই হচ্ছে ই করতেছি, ডিনোট করতেছি। ঠিক আছে, ধরেন যে এইখানে মনে মনে আপনি টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান যা খুশি তাই মনে মনে বসান, আর এটা থেকে মনে মনে আপনি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট বা আপনার বাসার সকেট বা এইসব কিছু মনে করেন। ওকে, তো রেজিস্ট্যান্স এন্ড পরে গিয়ে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হবো, ক্যাপাসিটর। এবং ক্যাপাসিটর হচ্ছে হলো সে স্টোর করবে আর কি, ঠিক আছে, সে স্টোর করে। আর রেজিস্ট্যান্স হচ্ছে ডিসিপেট করে অথবা কনজিউম করে। ওকে, সো ফার সো গুড। সো এই হচ্ছে আমার বিভিন্ন ধরনের সার্কিট এলিমেন্ট। এই বেসিক্যালি দুই টাইপের সার্কিট এলিমেন্ট আছে, এন্ড যে কোনো সার্কিটে এই দুইজন অবশ্যই থাকবে, মানে দুইজনের যে কোনো একজন অবশ্যই থাকবে। তো এইটাই এখন। ওকে, আচ্ছা, আপনাদের কি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে, নাকি আমি কি হারিয়ে ফেলছি আপনাদের? হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা এই যে আমি হচ্ছে এইতে রেকর্ড করছি, আমার লোকালি আমার ল্যাপটপে রেকর্ড করছি। আমি হচ্ছে পরে আপলোড দিয়ে আপনাদেরকে লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, সো ফেরত যাই। অনেকক্ষণ কথাবার্তা বললাম, কি নিয়ে কথাবার্তা বলছি? হ্যাঁ, সার্কিটের এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলছি। তো আম, আচ্ছা, হারায় গেলাম, এরপর কি পড়াবো? এলিমেন্ট পড়াইছি। ও হ্যাঁ, এখন হচ্ছে একটু এদেরকে চিহ্নিত করার কিছু জিনিসপাতি। তো স্লাইডটা আমি আসলে ডিরেক্টলি দেখাই, হয় দ্যাট উড বি বেটার। তো এই যে কথাবার্তা বলতেছে, এগুলা বলতেছে আমি আসলে স্লাইড ওয়ানেই আছি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে সার্কিট এলিমেন্ট নিয়ে কথাবার্তা। তো অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে আহ, আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, হ্যাঁ, ওয়েল এটা নিয়ে আসলে পরে আলোচনা করবো। ঠিক আছে, আপাতত মেবি এইটুক জেনে থাকাই ভালো যে অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে তারা এনার্জি প্রডিউস করতে চায়, যেরকম ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, জেনারেটর, ট্রানজিস্টর, এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে। আর রেজিস্টর, ক্যাপাসিটরের কথা বলছি জাস্ট, এটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট, এটা হচ্ছে কনজিউম করে, ডিসিপেট করে অথবা স্টোর করে। এদের মাঝখানে বিভিন্ন ধরনের কানেকশন দিয়ে আমরা সার্কিট বানাই। তো এখন এখানে হচ্ছে ভোল্টেজ সোর্সের কিছু দেওয়া আছে। এখানে বিভিন্ন টাইপের সোর্সের কিছু হচ্ছে বলা আছে। তো আমি একটু শর্টে এগুলো একটু বলবো। আমি জাস্ট এখন হয়তো এই মুহূর্তে এই বিভিন্ন টাইপের সোর্স দেখালে আহ, আচ্ছা, আমি একটু করার চেষ্টা করি, তাহলে বুঝবেন। টাইপস অফ সোর্স। তো এই সোর্স গুলোকে আমরা প্রথমতই দুইটা টাইপে ভাগ করতে পারি। ঠিক আছে, সোর্স মানেই আপনার হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে, যারা হচ্ছে এনার্জি সাপ্লাই দিচ্ছে। তো এই যে পাওয়ার সোর্স আছে, এটা প্রথমতই দুইটা টাইপের হয়। ঠিক আছে, একটা টাইপ হচ্ছে হলো আপনার
ওয়েল ভাগটা আসলে দুই ভাবে করা যেতে পারে। মেবি হচ্ছে, আচ্ছা বের করি। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে হলো আপনার ডিপেন্ডেন্ট। এন্ড হ্যাঁ, এই ওয়ার্ড গুলা মেবি নতুন শুনতেছেন। তো আমাদের এই কোর্স জুড়ে আমরা ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্সের সাথে নতুন সাথে পরিচিত হব। এই চারজনের মাঝখানে আপনারা আসলে একজনকেই চেনেন, ঠিক আছে? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সোর্স দুই টাইপের হতে পারে। একটা হতে পারে সে ভোল্টেজ সোর্স হতে পারে, আর একটা হতে পারে সে কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সও দুই টাইপের হইতে পারে সে ভোল্টেজ সোর্স অথবা হইতে পারে সে কারেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কিরকম? তারা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স হচ্ছে হলো একটা ফিক্সড ভোল্টেজ অথবা কারেন্ট প্রডিউস করবে, রিগার্ডলেস অফ বাকি সার্কিটে কি হচ্ছে। তারা একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ভোল্টেজ অথবা ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট প্রডিউস করবে। বাট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে হলো একটা ভ্যারিং অ্যামাউন্ট অফ ভ্যারিং ভোল্টেজ অর কারেন্ট প্রডিউস করবে, ডিপেন্ডিং অন রেস্ট অফ দ্য সার্কিটে কি হচ্ছে, ডিপেন্ডিং অন আদার পোর্শনস অফ দ্য সার্কিট, আদার পার্ট অফ দ্য সার্কিট। তো এখন বললে আসলে এইখানে এক্সাম্পল ছাড়া বললে আসলে আপনারা হয়তো বুঝতে অনেক কষ্ট হবে যে ডিপেন্ডেন্ট সোর্স আসলে কি জিনিস। তো আমি দ্রুত একটা এক্সাম্পলে যাই। তার আগে এদেরকে আমরা সার্কিটে চিহ্নিত করি কিভাবে? ভোল্টেজ সোর্সকে আমরা ইউজুয়ালি এইভাবে চিহ্নিত করি। আমি চেষ্টা করবো এরকম গোল্লা দিয়ে একানোর। এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই প্লাস লেখা টার্মিনালটা হচ্ছে হায়ার ভোল্টেজ, মাইনাস লেখা টার্মিনালটা হচ্ছে লোয়ার ভোল্টেজ, ঠিক আছে? সো এইখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এখানে থাকবে। আচ্ছা, কারেন্ট সোর্স হচ্ছে ডিরেক্টলি এরকম হয়। আমরা একটা অ্যারো দিয়ে দেখাই। তো এর কাজ হচ্ছে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট এই লাইনটাই ক্রিয়েট করে রাখা। বাকি সার্কিটে যাই হোক না কেন, সে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ কারেন্ট হচ্ছে ক্রিয়েট করে রাখবে। তো যদি ধরেন এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজ আমি বলি ভিসি, তাহলে এই দুইটার মাঝখানের এই ভোল্টেজ ডিফারেন্স হবে হচ্ছে হলো ভিসি। আর এই কারেন্ট সোর্সের কারেন্ট যদি আমি ধরেন বলি যে আইসি, তাহলে হচ্ছে এই বরাবর আইসি পরিমাণ কারেন্ট যাবে। আচ্ছা, এবার আসি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেখতে কি এরকম। দেখেন, ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আমরা ইউজুয়ালি সার্কেল দিয়ে হচ্ছে আঁকাচ্ছি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে আমরা হচ্ছে ডায়মন্ড দিয়ে আঁকাবো। তো আপনি কোনো জায়গায় যদি ডায়মন্ড দেখেন, বুঝবেন যে সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স। তো আমরা এরকম ডায়মন্ড দিয়ে আঁকাবো। এবং ভোল্টেজ সোর্স নাকি কারেন্ট সোর্স সেটা বোঝার উপায় হচ্ছে হলো প্লাস মাইনাস নাকি অ্যারো, ঠিক আছে? যদি আপনি দেখেন প্লাস মাইনাস আছে, তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, সে সাপ্লাই দিবে একটা ভোল্টেজ। আর যদি আপনি অ্যারো দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এটা আসলে একটা কারেন্ট সোর্স। এই জিনিসটা খুবই কেয়ারফুল থাকবেন। সার্কেল, ডায়মন্ড, প্লাস মাইনাস আর অ্যারো, এই যে চারটে জিনিস দেখে, এই কয়েকটা জিনিস দেখে আপনার বুঝতে হবে যে এটা কি ধরনের সোর্স, ঠিক আছে? তো সার্কিট করতে করতে এখন হয়তো একটু কঠিন লাগতেছে, কারণ আমরা আসলে এখন আমি এটাকে, এদেরকে, এরা যেখানে আর কি থাকে, এদের ন্যাচারাল হ্যাবিটেট সার্কিটস, সেখানে এদের অ্যাকশনটা আমি এখনো ঠিক মতো দেখাইনি। তাহলে বুঝবেন যে এরা আসলে খুবই ন্যাচারাল জিনিসপাতি। বাট যাই হোক, আপাতত একটু মানে যদি পরে গিয়ে ভরকায় না যান, তো তার জন্য আমি এখন একটু দেখায় রাখতেছি যে এরকম দুই ধরনের জিনিস আপনারা সার্কিটে গিয়ে দেখবেন। আচ্ছা, তো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কি করবে? সে হয়তো সার্কিটের অন্য কোনো এক জায়গার ভোল্টেজ অথবা কারেন্ট দেখে নিজে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে, ঠিক আছে? সো এইটা ভোল্টেজ ডিপেন্ডেন্টও হইতে পারে, ভোল্টেজ ডিপেন্ডেন্টও হইতে পারে, কারেন্ট ডিপেন্ডেন্টও হইতে পারে। মানে সার্কিটের একটা অন্য জায়গার সে ভোল্টেজ অথবা কারেন্ট দেখে নিজে একটা ভোল্টেজ ক্রিয়েট করবে। সেম গোস ফর এটা, সে সার্কিটের অন্য এক জায়গার ভোল্টেজ অথবা কারেন্ট দেখে নিজে একটা কারেন্ট অথবা ভোল্টেজ ক্রিয়েট করবে। যেমন ধরেন আমি যদি বলি যে এইটার ভোল্টেজ হচ্ছে ভিএক্স, এই ভিএক্স এমন হতে পারে এটা হচ্ছে সাম অ্যালফা টাইমস অন্য কোনো জায়গার ভোল্টেজ, অথবা সাম বিটা টাইমস অন্য কোনো জায়গার কারেন্ট, ওকে? সিমিলারলি এই কারেন্ট সোর্সটা হয়তো সে যদি আই এক্স হয়, ঠিক আছে, দ্যাট ইজ তার কারেন্টটা যদি আই এক্স হয়, এই আই এক্স হয়তো হবে অন্য কোনো জায়গার ভোল্টেজের উপর ভোল্টেজ টাইমস সামথিং, অথবা অন্য কোনো জায়গার কারেন্ট টাইমস সামথিং, ঠিক আছে? আহ, এইটাকে এইটার সাথে একটু কম্পেয়ার করেন। এই আমি ভিসির ভ্যালু বলতে পারি যে 5 ভোল্ট, তাহলে সে কনস্ট্যান্টলি 5 ভোল্ট দিবে। আমি আইসির ভ্যালু বলতে পারি 1 অ্যাম্পিয়ার, তাহলে সে কন্টিনিউয়াসলি 1 অ্যাম্পিয়ারই দিবে।
কিন্তু এরা কি করবে, এরা অন্য সার্কিটের অন্য একটা পোর্শনের ভোল্টেজ অথবা কারেন্টের দিকে তাকাবে, দেন হচ্ছে নিজে একটা ভোল্টেজ কিংবা কারেন্ট প্রডিউস করবে। ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি ফর্মুলা দেখে ভাবেন যে এগুলো নিজেদের বের করা লাগবে, এরকম কিছু না। এগুলো আপনাদের দেওয়া থাকবে। ঠিক আছে? ওই যে যেটা বললাম যে এখন হয়তো একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমি যখন এদেরকে একটা সার্কিট আঁকাবো তখন হয়তো আর একটু পরিষ্কার হবে। ওকে? তো আপাতত আমি প্রিটি শিওর এখানে কিছু ডাউট থেকে যাচ্ছে, বাট এখানে আসলে ডাউট পুরোটা ক্লিয়ার হওয়ার কথা না। আমি যখন সার্কিটে এদেরকে দেখাবো তখন আরেকটু আর কি ক্লিয়ার হবে। আপাতত জাস্ট একটু নাম টাম জেনে রাখলেন। ওকে, সো গেল এই হচ্ছে বিভিন্ন টাইপের সোর্স। তো আনফরচুনেটলি সোর্সের সাথে আমরা এখন আসলে ওইভাবেই করব না, মোস্ট প্রবাবলি। আপনাদের এই স্লাইডেও অ্যাকচুয়ালি মেবি ওইভাবে নাই। না আছে, এখানে হচ্ছে পাওয়ার নিয়ে আমার কিছু কথাবার্তা বলা লাগবে। ইয়েস, প্যাসিভ পাওয়ার কনভেনশন নিয়ে কথাবার্তা বলা লাগবে, দেন হচ্ছে পাওয়ার নিয়ে কিছু ম্যাথ আপনাদেরকে করানো লাগবে। তাইলে মোটামুটি হচ্ছে শেষ। সো আসি, কয়টা বাজে? আচ্ছা ঠিক আছে, আজকে মেবি আর হচ্ছে সিরিজ প্যারালেলে যাওয়া হবে না, বাট আজকে খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস দিয়ে শেষ করব। এটা হচ্ছে হলো প্যাসিভ পাওয়ার কনভেনশন। প্যাসিভ পাওয়ার কনভেনশন। তো প্যাসিভ পাওয়ার কনভেনশন কি জিনিস? তো আমি একটু সার্কিটে ফেরত যাই। খুবই সিম্পল একটা সার্কিট আঁকাবো, এন্ড এখন হচ্ছে একটু প্লাস মাইনাস নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো একটু মনে করে দেখেন আমি এতক্ষণ ধরে কি বলতেছি। আমি এতক্ষণ ধরে বলতেছি যে সার্কিটে কোনো জায়গায় কারেন্ট ফ্লো হইতে গেলে সেখানে কি থাকা লাগবে? ভোল্টেজ ডিফারেন্স থাকা লাগবে। ঠিক আছে? সো আই হবে যখন একটা ডেল ভি থাকবে, এবং আই কই থেকে কই যাবে? প্লাস থেকে মাইনাস, দ্যাট ইজ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যাবে। ঠিক আছে? তো এখন আসেন এই সার্কিটের দিকে একটু তাকাই। ধরেন, ফর এক্সাম্পল ধরেন আমি এখানে কিছু ভ্যালুই সেট করে দিই, ধরেন এটা হচ্ছে 10 ওহম, এন্ড এটা ধরেন হচ্ছে 50 ভোল্ট। ঠিক আছে? তো তাহলে আম, যেটা আমি বলছিলাম যে আপনার হচ্ছে ওয়ার গুলো যতটুকু আছে, এই ওয়ার জুড়ে কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এই পুরাটা জুড়ে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই পুরাটার ভোল্টেজ আসলে কত হবে? এই পুরাটার ভোল্টেজ হবে হচ্ছে হলো 50 ভোল্ট। কেন? কারণ আপনার ভোল্টেজ কি বলে? ভোল্টেজ হচ্ছে এইখান থেকে এইখানে যেতে গেলে আমার এনার্জি কতটুকু খরচ হচ্ছে পার ইউনিট চার্জে। এখানে তো কোনো রেজিস্ট্যান্সই নাই, তাই না? আমরা তো কন্ডাক্টরের ভিতরে আছি, কন্ডাক্টরের ভিতরে তো এনার্জি খরচ হয় রেজিস্ট্যান্সের কারণে, কারণ ওই যে এই ইলেকট্রন গুলো এইভাবে থেমে থেমে যায়। বাট আমরা তো লাম্পড মডেল নিয়ে কাজ করার জন্য যেটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স এই যে এই একটা উইকলি সিম্বলে হচ্ছে কনজেস্টেড হয়ে আছে। তো এই পুরোটা জুড়ে কোনো রেজিস্ট্যান্স না থাকার কারণে এখানে কোনো ওয়ার্ক ডানও নেই, এই পুরোটার ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট। ঠিক আছে? ও সরি, আমি এখানে একটা কথা একটু ভুল বলে ফেলছি। এইটার ভোল্টেজ 50 ভোল্ট হবে যদি এই নিচেরটার ভোল্টেজ হচ্ছে হলো 0 ভোল্ট হয়। সো আপাতত মানে ফর দ্য টাইম বিং ধরে নেন যে এটা হচ্ছে 50। ঠিক আছে? ধরে নেন যে এটা হচ্ছে 0 আর কি। এই নিচের পোর্শনটা হচ্ছে হলো 0 ভোল্ট। তো মানে আপনার আসলে যেখানে খুশি তত ভোল্টেজ আসলে সেট করতে পারেন। মানে আমি এটাকে ইকুইভ্যালেন্ট এভাবেও বলতে পারতাম যে আপনার হচ্ছে হলো এইটা হয়তো 25 ভোল্ট আর এটা হয়তো -25 ভোল্ট, তাইলেও কিন্তু এই দুই পয়েন্টের মাঝখানে ডিফারেন্স 25 মাইনাস মাইনাস 25 50ই হইতো। ঠিক আছে? বাট আমি চেষ্টা করতেছি একটু সিম্পল রাখার জন্য, সো এটা 0 থাক আর এটা 50 থাক। ওকে, তো এখন আম, একটু খেয়াল করে দেখেন যে এই 10 ওহম রেজিস্ট্যান্সের ভিতরে ডেফিনেটলি কারেন্ট কোন দিকে যাবে? এই দিকে না? এটার ভিতরে কারেন্টটা এইদিকে যাচ্ছে। তো এইদিকে কেন যাচ্ছে? কারণ কারেন্ট ফ্লো করে হায়ার থেকে লোয়ার। তাইলে কারেন্ট কই থেকে ফ্লো করে? হায়ার থেকে লোয়ার। এই রেজিস্ট্যান্সের এই প্রান্তে তাইলে আমি প্লাস বসাইতে পারি, এই প্রান্তে আমি মাইনাস বসাইতে পারি। ঠিক আছে? তো হায়ার থেকে লোয়ারে কারেন্ট ফ্লো করতেছে। তো কারেন্ট হচ্ছে এটা দিয়ে ফ্লো করলো, ফ্লো করে আবার সে এইদিকে এসে এদিকে যাচ্ছে, তাই না? এখানে একটা ভেজাল হয়ে গেছে। কি ভেজাল হয়েছে? খেয়াল করে দেখেন এখানে কারেন্টের ডিরেকশনটা ডেফিনেটলি উল্টা। সে কিন্তু মাইনাস দিয়ে ঢুকতেছে, প্লাস দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে? এইটা কিন্তু নর্মালি হয় না। আমি এতক্ষণ ধরে বলতেছি যে কারেন্ট ফ্লো করে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সের কারণে, সে প্লাস থেকে মাইনাসে যায়, প্লাস থেকে মাইনাসে যায়, এতবার বলতেছি। বাট এখন আপনি এসে দেখতেছেন সে আবার এখানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। কিন্তু এটা অতটা আনন্যাচারাল না। কেন আনন্যাচারাল না? কারণ এই যে জিনিসটা আছে যার ভিতর দিয়ে সে উল্টা দিকে যাচ্ছে, সে আসলে কি একটা অ্যাক্টিভ এলিমেন্ট না? দ্যাট ইজ সে হচ্ছে এনার্জি প্রডিউস করে। সো আপনি এটা খেয়াল করে দেখবেন যে এই যে এই কথাবার্তাগুলো বলতেছি না, এই প্লাস থেকে মাইনাসে যাওয়া, এইগুলো আসলে
প্যাসিভ এলিমেন্টের জন্য সত্যি। প্যাসিভ এলিমেন্ট যারা, দ্যাট ইজ যারা হচ্ছে এনার্জি কনজিউম করে, তাদের ভিতর দিয়ে কারেন্ট হচ্ছে হায়ার থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা ব্যাটারির দিকে দেখেন, ব্যাটারির আসলে মানে আসলে যেটা হয় যে হয়তো চার্জ এখান থেকে ফ্লো করে এখানে গিয়ে জমা হচ্ছে, বাট আমরা সিম্পলিফাই করার জন্য বলবো যে এটার ভিতর দিয়েই হচ্ছে পাস করতেছে। ঠিক আছে, তো তাই তাই যদি আপনি চিন্তা করেন তাহলে কি হচ্ছে, আপনাকে তাহলে মেনে নিতে হচ্ছে যে এইটার ভিতর দিয়ে আসলে মাইনাস থেকে প্লাসের দিকে কারেন্টটা যাবে। ঠিক আছে, তো আমরা আসলে এটা মেনেই নিই, এন্ড আমরা বলি যে যেহেতু এটা একটা অ্যাক্টিভ সোর্স, এটা আসলে হবে। ঠিক আছে, sorry, একটা অ্যাক্টিভ এলিমেন্ট, তার ভিতরে আসলে এটা হবে। ঠিক আছে, সো আমি যে এতক্ষণ ধরে বলতেছি, আমি আসলে অর্ধেক কথা বলতেছি। কারেন্ট আসলে হায়ার থেকে লোয়ারেও যেতে পারে, কিন্তু সেটা খুবই স্পেসিফিক কেসে, এবং এটা আপনি ভুলে গেলেও কোনো প্যারা নাই। কিন্তু এটা হবে শুধু অ্যাক্টিভ এলিমেন্টের জন্য। ঠিক আছে, যদি কোনো এলিমেন্ট অ্যাক্টিভ হয়ে থাকে, তার ভিতর দিয়ে আসলে কাইন্ড অফ আপনি চিন্তা করতে পারেন যে এদিক থেকে এদিকে যাওয়ার সময় সে কিছু এনার্জি এখান থেকে নিয়ে বেরোচ্ছে। আর যে সে যখন হচ্ছে হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, সে হচ্ছে ওই এনার্জিটা খরচ করে ফেলতেছে। ঠিক আছে, এখান থেকে সে এনার্জি নিচ্ছে, এখানে সে এনার্জিটা খরচ করে ফেলতেছে। ওকে, তো দ্যাট বিং সেড, আমাদের এখানে আসলে কোন এলিমেন্টটা কতটুকু পাওয়ার খাচ্ছে বা কতটুকু পাওয়ার হচ্ছে সে ডিসিপেট করতেছে, এইটা সিগনিফাই করার একটা উপায় আছে। সেটা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি প্যাসিভ পাওয়ার কনভেনশন। তো আমি একটু এক্সপ্লেইন করি। পাওয়ারের ফর্মুলাটা কি ছিল? পাওয়ারের ফর্মুলা ছিল হচ্ছে হলো আই ইন্টু ডেল ভি, অথবা ডেল ভি স্কোয়ার বাই আর, অথবা আই স্কোয়ার আর। ওকে, সো আমরা যেটা করি, এই পাওয়ারের ভ্যালুটার সাথে আমরা একটা সাইন অ্যাসাইন করব। সাইন মানে প্লাস অথবা মাইনাস। প্লাস যখন হবে, তখন হচ্ছে আমরা বলবো যে যার পাওয়ারটা পজিটিভ আসছে সে হচ্ছে এনার্জি কনজিউম করতেছে। আর যদি কোনো কিছুর পাওয়ার নেগেটিভ আসে, সেটাকে আমরা বলবো যে সে হচ্ছে এনার্জি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এন্ড এটা কিভাবে আমরা করব, কিভাবে এটা এনশিওর করব, এই সার্কিটে আবার একটু ফেরত যাই। এই সার্কিটের কারেন্টের ভ্যালু কত সেটা আসলে আপনারা ইজিলি বলতে পারবেন। যে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা আসলে আমরা সিম্পলি ওহমস ল দিয়েই বলে ফেলতে পারি। সেটা আসলে কত হবে, ভি বাই আর বা ডেল ভি বাই আর। ডেল ভি হচ্ছে 50 - 0 অর্থাৎ 50 ডিভাইডেড বাই 10 ওহম, তো 5 অ্যাম্পিয়ার। এখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। তো এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা ফ্লো করতেছে, সে ধরেন এই রেজিস্ট্যান্সটাকে আমি আর বললাম। ঠিক আছে, সো আপনি যদি এখন রেজিস্ট্যান্সের পাওয়ারটা হিসাব করতে যান, আপনি যেটা করবেন, কারেন্টটা দিয়ে আম, আচ্ছা, কিভাবে বুঝাই, কারেন্টটা দিয়ে এইটা আসলে আমি ইউজ করতে যাচ্ছি না। ওকে, এইখানের পটেনশিয়াল কত? এইখানের পটেনশিয়াল তো 50, আর এখানের পটেনশিয়াল হচ্ছে 0। তো কারেন্টটা দিয়ে আপনি এই ভোল্টেজ ডিফারেন্সটাকে গুণ দিবেন। এখানের ভোল্টেজ ডিফারেন্সটা কত? এখানের ভোল্টেজ ডিফারেন্স এই ডিরেকশন অনুযায়ী হচ্ছে হলো 50 ভোল্ট। ওকে, সো তাইলে আপনার কারেন্ট হচ্ছে হলো 5 অ্যাম্পিয়ার, আপনার ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে হলো 50 ভোল্ট। আমি হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করতেছি, আই ডেল ভি। তো তাইলে এখানে কত আসলো, 250 ওয়াট। ওকে, সো এটা হচ্ছে এইটার পাওয়ারটা। এখন আপনি যদি এই ভোল্টেজ সোর্সের জন্য একটু পাওয়ারটা হিসাব করতে যান, তখন দেখেন কারেন্টটা যে ডিরেকশনে যাচ্ছে, তো তার জন্য এই ডিরেকশনের জন্য এইটা 0 আর এটা 50। তাহলে আপনি যদি এখন এই ডিরেকশনে একটু হিসাব করেন ভোল্টেজ ডিফারেন্সটা, তাহলে আপনার ভোল্টেজ ডিফারেন্স আসলে কত, 0 - 50 না? মানে যেখান থেকে যাচ্ছেন ইনিশিয়াল মাইনাস ফাইনাল করব আমরা, কারণ হচ্ছে কারেন্ট তো আসলে হায়ার থেকে লোয়ারে যায়, মানে হিসাব অনুযায়ী। বাট এখানে সে হায়ার থেকে লোয়ারে গেছে অ্যাক্টিভ সোর্স অনুযায়ী। সো আমাদের কারেন্টের ফ্লো এর ডিরেকশনে ভোল্টেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে হচ্ছে -50। তাইলে এখানে কারেন্ট হচ্ছে 5, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে -50। তাহলে এখানে কত হলো, -250 ওয়াট। ওকে, সো খেয়াল করে দেখেন, প্যাসিভ সোর্সের জন্য আমার, প্যাসিভ এলিমেন্টের জন্য আমার পাওয়ারটা আসছে পজিটিভ, আর অ্যাক্টিভ এলিমেন্টের জন্য পাওয়ারটা আসছে নেগেটিভ। তো এই যে পাওয়ারের সাইনটা আছে, এইটা দেখেই আমরা বলে দিতে পারবো যে সে কি অ্যাক্টিভ এলিমেন্ট নাকি প্যাসিভ এলিমেন্ট। ঠিক আছে, এই কারণেই এই জিনিসটার নাম হচ্ছে প্যাসিভ পাওয়ার কনভেনশন। আমরা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট যারা হচ্ছে এনার্জি কনজিউম করতেছে, তাদের সাথে পজিটিভ সাইন অ্যাসাইন করতেছি। ওকে, সো সো ওই কারণে এটাকে আমরা বলি প্যাসিভ পাওয়ার কনভেনশন ল। তো সিমিলারলি আসলে অ্যাক্টিভ পাওয়ার কনভেনশন ইয়ে আছে। এটা জাস্ট একটা কনভেনশন। ঠিক আছে, এটা কোনো থিওরেম বা এরকম কিছু না, এটা জাস্ট আমরা একটা
জিনিস মেনে নিচ্ছি, ঠিক যেভাবে যে রেজিস্ট্যান্সকে আমরা এইভাবে আঁকাবো এটা আমরা সবাই মিলে মেনে নিছি। সিমিলারলি প্যাসিভ পাওয়ার কনভেনশন হচ্ছে একটা রুল যেটা আমরা মেনে নিছি যে আমরা এটা ইউজ করব, ঠিক আছে? এটা অ্যাক্টিভ, যেটা বললাম যে অ্যাক্টিভ পাওয়ার কনভেনশন এক্সিস্ট করে, সেটাতে হচ্ছে আমরা এই আহ, মানে যারা এনার্জি সাপ্লাই দিচ্ছে তাদের পাওয়ারটাকে পজিটিভ লিখি, এবং যারা হচ্ছে এনার্জি কনজিউম করতেছে তাদেরটাকে নেগেটিভ লিখি, ঠিক আছে? ওকে, এখন এটাকে সামারাইজ করব কিভাবে? সামারাইজ করবো এইভাবে যে আপনি হচ্ছে খেয়াল করবেন আপনার যে কারেন্টটা আছে সেটা প্লাস থেকে মাইনাস, দ্যাট ইজ হায়ার থেকে লোয়ারে যাচ্ছে নাকি লোয়ার থেকে হায়ার। লোয়ার থেকে হায়ারে গেলে সেটা হচ্ছে সাপ্লাই দিচ্ছে, সেটাকে আপনি নেগেটিভ লিখবেন, এবং যদি হায়ার থেকে লোয়ারে যায় সেটা তাহলে সেটা কনজিউম করতেছে, আপনি সেটাকে হচ্ছে পজিটিভ লিখবেন। ওকে, অ্যান্ড এইটার আসলে একটা দুইটা ম্যাথ করে আজকের মতো শেষ করি, যাতে এই প্যাসিভ পাওয়ার কনভেনশনটা আপনাদের আরেকটু হয়, মানে ভালোভাবে বুঝেন, ঠিক আছে? এখানে ডিপেন্ডেন্ট সোর্সেস নিয়ে আরো অনেক কথাবার্তা বলা আছে, আমি সাজেস্ট করবো যে ক্লাসের পরে বা কোনো এক সময় স্লাইডের এইগুলো একটু দেখে নিতে, ঠিক আছে? বাট আমি হচ্ছে এগুলা এইভাবে একসাথে দেখানোর চাইতে আমি বরং হচ্ছে সার্কিটে দেখানোই বেশি প্রেফার করব। তো হোপফুলি নেক্সট দিন সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স আমি দেখাইতে পারবো। তো তার আগে হচ্ছে একটু প্রবলেমে যাই। আপনার হচ্ছে ধরেন এইটা করি, ঠিক আছে? এটা একটু করে দেখো। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 4। এটা হচ্ছে আপনাদের স্লাইড 1 এর প্রবলেম 4। আচ্ছা, সো এখানে আমার কাজ হচ্ছে হলো এই প্রত্যেকটার একটু পাওয়ারটা বের করা, ঠিক আছে? তো আসেন শুরু করি। এন্ড এখানে দেখেন, ফার্স্ট একটু আইডেন্টিফাই করি এখানে কি কি ধরনের এলিমেন্ট আছে, ঠিক আছে? সো আগেই বলছি যে এইটা আর এইটা আসলে একই জিনিস, ঠিক আছে? এটাও রেজিস্টর, এটাও রেজিস্টর, তার মানে এটা একটা রেজিস্টর, এটা একটা রেজিস্টর। তো রেজিস্টর হচ্ছে হলো আমার প্যাসিভ এলিমেন্ট, ঠিক আছে? এটা একটা রেজিস্টর, এটাও একটা রেজিস্টর। এইটা কি? একটা গোল্লা দিয়ে রাখছে এবং একটা অ্যারো দিয়ে রাখছে, তার মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ঠিক আছে? এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যেহেতু গোল্লা তাই সে ইন্ডিপেন্ডেন্ট, আর যেহেতু অ্যারো দেওয়া আছে সে একটা কারেন্ট সোর্স, তাহলে তার কাজ কি দেখেন, এই ব্রাঞ্চটা এই পুরাটা জুড়ে সে হচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ক্রিয়েট করে রাখবে। তো এই পুরাটা জুড়ে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটা কি, একে আমরা আপনারা আগে থেকেই জানেন, আপনারা হচ্ছে কলেজ বা এসএসসি টাইমেও একে দেখছেন, এটা একটা সিম্পল ব্যাটারি, তাদেরকে যাকে আপনারা এতদিন দেখে আসছেন। বাট একে আমরা এখন থেকে বলবো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওকে, তো এখন আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে বলছে এই প্রত্যেকটা পাওয়ার একটু বের করতে, ঠিক আছে? তো আমি হচ্ছে সহজ একটা থেকে শুরু করি। ধরেন যে এই আপনার হচ্ছে এটাকে ধরেন R1 বলি, ঠিক আছে? আর এটাকে ধরেন R2 বলি। আমি R1 থেকে শুরু করি, ঠিক আছে? R1 এর পাওয়ারটা থেকে শুরু করি। তো পাওয়ার কিভাবে বের করব? I টাইমস ডেল ভি। এখন একটু দেখি এইখানের আপনার হচ্ছে কারেন্টটা কোন দিকে দেখছে, এই পুরো ব্রাঞ্চে। আচ্ছা, এই ব্যাপারটা মেবি একটু বলে রাখা দরকার ছিল যে সিরিজে কারেন্ট সেম, কারেন্ট সেম। সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে আপনার কন্টিনিউয়াসলি একটা ওয়্যারই চলতেছে, মাঝখানে হয়তো কিছু এলিমেন্ট আছে, কোনো ব্রাঞ্চিং হয় নাই। ঠিক আছে? So, এই পুরা লাইনটা জুড়ে আমার আসলে 4 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তো ঠিক আছে, সো সিরিজে হচ্ছে কারেন্ট সেম এই পুরাটা জুড়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, তার মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যেহেতু নিচ থেকে উপরে যাচ্ছে, এইভাবে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এন্ড এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট আগে কি ফেস করছে? প্লাস ফেস করছে। তাহলে আমি বলতে পারি যে এইটার পাওয়ার হচ্ছে হলো 4 টাইমস +15, অর্থাৎ +60 ওয়াট। ওকে, তাইলে যেহেতু আমার পাওয়ারটা পজিটিভ আসছে, সে কি করতেছে? রেজিস্ট্যান্সের যা করার কথা তাই করতেছে, সে হচ্ছে পাওয়ার কনজিউম করতেছে, এনার্জি কনজিউম করতেছে। ওকে, তো সিমিলারলি আসেন R2 তে যাই। R2 এর ক্ষেত্রে খেয়াল করেন এখানে -6 অ্যাম্পিয়ার আছে, কিন্তু -6 অ্যাম্পিয়ারটা কোন দিকে যাচ্ছে? এদিক থেকে এদিকে। আচ্ছা, মেবি আপনাদেরকে মেবি নেগেটিভ কারেন্ট কি সেটার সাথে পরিচিত করা হয় নাই। নেগেটিভ কারেন্ট আপনি যদি জাস্ট একটু নর্মাল চিন্তা করেন, ডিকিউ ডিটি ছিল হচ্ছে কারেন্ট, ঠিক আছে? এখন চার্জ গুলো যদি নেগেটিভ হয়, চার্জ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আপনার কারেন্টটাও অটোমেটিক্যালি নেগেটিভই আসবে, ঠিক আছে? যদি ডিফারেন্সিয়েট করেন এবং জিনিসটা যদি নর্মালি যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেই ডিরেকশনে যদি করেন তাহলে হচ্ছে হলো কারেন্টটাও নেগেটিভ আসবে, ঠিক আছে?
তো এখন এই দিকে নেগেটিভ কারেন্ট ফ্লো করতেছে, এটাকে আমরা রিপ্লেস করতে পারি না উল্টা দিকে পজিটিভ ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ পজিটিভ কারেন্ট ফ্লো করতেছে ওইটা দিয়ে? সো -6 অ্যাম্পিয়ার যদি এই দিকে ফ্লো করে, সেটাকে আমরা চিন্তা করতে পারি এইভাবে যে অপোজিট ডিরেকশনে +6 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে। ঠিক আছে? তো -6 অ্যাম্পিয়ার নিচের দিকে মানে হচ্ছে আসলে +6 অ্যাম্পিয়ার উপরের দিকে। দিস ইজ ইকুয়াল টু +6 অ্যাম্পিয়ার উপরের দিকে। তো এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, বাট আমি ম্যাথটাই -6 দিয়েই করব এবং তাতে আমার আনসার ঠিক আসবে। খেয়াল করে দেখেন, -6 কই থেকে কই যাচ্ছে? উপর থেকে নিচের দিকে যাচ্ছে। তো ফর্মুলা আমি আগেরটাই ইউজ করব, আই ডেল ভি। আই এর মান কত? আই এর মান হচ্ছে -6। কিন্তু -6 ধরে আমি আগে কি পাচ্ছি? মাইনাসটা পাচ্ছি না এই ভোল্টেজে, দ্যাট ইজ সে হচ্ছে লোয়ার থেকে হায়ারে যাচ্ছে। হোক সে -6, আমি -6 সহই বসাইছি, কিন্তু তার এইটাও তো নেগেটিভ, তার মানে আমি এখানে কত বসাবো? -9 ভোল্ট বসাবো। ঠিক আছে? তো যদি -9 ভোল্ট বসাই, -9টা আসছে কারণ আমি মাইনাস সিম্বলটা আগে পাইছি, দ্যাট ইজ লোয়ার পটেনশিয়ালটা আগে পাইছি। যদি এটা গুণ করে আমরা আসবে হচ্ছিল 54 ওয়াট। তো পজিটিভই আসছে, এন্ড আমি তাহলে বলতে পারি যে সেও হচ্ছে কনজিউম করতেছে। ওকে, গেল। এরপর আসি হচ্ছে অন্য দুইজনের, আমাদের সোর্স গুলার কারেন্ট। এন্ড প্রথমে হচ্ছে এই কারেন্ট সোর্সের দিকে আসি, P10 অ্যাম্পিয়ার। তার জন্য দেখেন কারেন্ট এইখানে কিন্তু দেখেন এইভাবে কারেন্ট দেওয়া নাই, কিন্তু দেওয়া না থাকার একটা কারণ আছে। সে তো একটা কারেন্ট সোর্স, তাই না? তার কারেন্ট তো আমরা জানি, এই যে এই ডিরেকশনে 10 অ্যাম্পিয়ার। তো এই ডিরেকশনে 10 অ্যাম্পিয়ার। এই যে 10 অ্যাম্পিয়ারটা আছে, এই পুরাটা জুড়ে হচ্ছে ওই 10 অ্যাম্পিয়ারই ফ্লো করতেছে, এইটুক জুড়ে। ঠিক আছে? তো এই 10 অ্যাম্পিয়ার কই থেকে কই যাচ্ছে? উপর থেকে নিচের দিকে, কারণ এই অ্যারোটা এইদিকে। সে কোনটা আগে ফেস করতেছে? মাইনাসটা আগে ফেস করতেছে, দ্যাট ইজ সে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা, কারণ সে তো একটা সোর্স। তো তার তাহলে ইটা কত আসবে, আপনার পাওয়ারটা কত আসবে? কারেন্ট হচ্ছে হলো 10 অ্যাম্পিয়ার, কিন্তু ভোল্টেজ হচ্ছে হলো আমার -15, অর্থাৎ -150 ওয়াট। ওকে, অলরাইট, এই পর্যন্ত গেল। এবার আসি হচ্ছে হলো আপনার এই ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের কাছে। খেয়াল রাখেন, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সে -6 ভোল্ট দেওয়া, এন্ড -6 ভোল্ট এইভাবে দেওয়ার মানে হচ্ছে হলো, ধরেন আপনি যদি এইভাবে -6 লেখেন, দিস ইজ ইকুয়াল টু +6 উল্টা ডিরেকশনে। ঠিক আছে? তো আমি -6 ভোল্টই লিখলাম, -6 ভোল্টের হচ্ছে পাওয়ারটা। তো আমার কারেন্ট কোন ডিরেকশনে? কারেন্ট হচ্ছে এই ডিরেকশনে, -6। তো -6 কারেন্ট লিখলাম। ভোল্টেজটা একটু ট্রিকি, ট্রিকি না অ্যাকচুয়ালি। দেখেন আমি ভোল্টেজের প্লাসটা আগে পাইছি। ঠিক আছে? সো আমি হচ্ছে ভোল্টেজের সামনে প্লাসই বসাবো, কিন্তু ভোল্টেজের নিজের ভ্যালুই হচ্ছে -6। ঠিক আছে? সো আমি এখানে -6 বসাচ্ছি, কারণ ভোল্টেজের নিজের ভ্যালুই -6, কিন্তু আমি আগে ফেস করছি প্লাস। সো সেই প্লাসটা আসলে এখানে থেকে গেছে, তো প্লাস মাইনাস তো আসলে মাইনাসই। তো এখানে আসলে কত আসতেছে? ওয়েল, একটু উইয়ার্ড আসতেছে, বাট আমি গেস করছিলাম এটাই হওয়ার কথা। এখানে আসতেছে হচ্ছে হলো আপনার ওয়েল, হ্যাঁ ঠিক আছে, এখানে আসবে হচ্ছে হলো আপনার 36 ওয়াট। 36 ওয়াট। অ্যান্ড এখানে একটা ছোট্ট প্যাচ লেগে গেছে। প্যাচটা কি? খেয়াল করে দেখেন, 10 অ্যাম্পিয়ারের যে কারেন্ট সোর্সটা আছে, তার পাওয়ার আসছে নেগেটিভ। অ্যান্ড নেগেটিভ পাওয়ার মানে আমরা জানি যে সে হচ্ছে সাপ্লাই দিতেছে। ঠিক আছে? কিন্তু -6 ভোল্টের যে ভোল্টেজ সোর্সটা আছে, তার পাওয়ার আমরা ঠিকভাবে হিসাব করেই আসলে হচ্ছে পাইছি +36 আসছে। তার মানে সে কি করতেছে? কনজিউম করতেছে। ঠিক আছে? সে একটা ভোল্টেজ সোর্স, কিন্তু সে পাওয়ার কনজিউম করতেছে। তো এইটার আসলে মিনিংটা কি? বা এটা কি আসলে আমরা ঠিক বের করছি? ফার্স্ট একটু আপনাদেরকে প্রুভ করি যেটা আসলে ঠিকই বের করছি। তা করার জন্য আমি হচ্ছে সিম্পলি জিনিসটাকে একটু ঠিক করে আঁকাবো। এটা -6 বলছে তো, তো এটাকে আমি আসলে চাইলে এইভাবেও আঁকাইতে পারি। এইভাবে আঁকে +6 লিখলাম। এন্ড কারেন্টের ডিরেকশনটাকে যেহেতু এইদিকে -6, তার মানে আমি বলতে পারি এইদিকে +6 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো স্টিল খেয়াল করে দেখেন, এই কারেন্টটা কই থেকে কই ফ্লো করে? প্লাস থেকে মাইনাসের দিকে ফ্লো করতেছে না? হায়ার থেকে লোয়ারে কোন কোন ধরনের এলিমেন্টে যায়? আপনার হচ্ছে প্যাসিভ এলিমেন্টের ভিতর দিয়ে যায়। তো তার মানে আসলে কি হচ্ছে? এইটা যদিও একটা সোর্স, কিন্তু এই সোর্সটা পাওয়ার কনজিউম করতেছে। ঠিক আছে? এটা একটা সোর্স হইলেও পাওয়ার কনজিউম করতেছে। সেটার প্রমাণ আমরা পাইছি তার পাওয়ারের সাইন দেখে। ঠিক আছে? তো এইটা যে মানে এইটা যে কন্ট্রাডিক্টরি না,
বা আপনারা হয়তো ভাববেন যে ব্যাটারি তো অলওয়েজ পাওয়ার সাপ্লাই দেওয়ার কথা, সেই কেন এখানে পাওয়ার হচ্ছে উল্টা খাবে। তো কেন খাবে সেটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে একটু ব্যাখ্যা করি, এন্ড হোপফুলি এটা দিয়ে আমি শেষ করব। আম, আচ্ছা, তার আগে এই ম্যাথটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আছে। তো জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে আমি শেষ করবো আজকের মতো, সেটা হচ্ছে, ধরেন আমি দুইটা ব্যাটারি লাগাইছি, এরকম মুখোমুখি দুইটা ব্যাটারি লাগাইছি, এন্ড ধরেন এখানে একটা আপনার হচ্ছে রেজিস্ট্যান্স আছে, এন্ড আমি একটু বুঝে শুনে ভ্যালু গুলো বসাই যেন ভ্যালুটা আলটিমেটলি একটু সুন্দর আসে। ধরেন এটা হচ্ছে 14 ভোল্ট, আর এটা হচ্ছে আমার 4 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে V1 14 ভোল্ট, আর এটা হচ্ছে V2 4 ভোল্ট, এন্ড এটা হচ্ছে ধরেন 10 ওহম। এটা ধরেন 10 ওহম। তো এখানে কি হবে? ঠিক আছে, আম, এটা আসলে খুবই বিরক্তিকর, আমি এই কারণে অনলাইন ক্লাস অপছন্দ করি। মানে রিয়েল লাইফ ক্লাস হলে আমি এটা জিজ্ঞাসা করে আপনাদের দিকে তাকে আমি বুঝতাম যে আপনারা কি উত্তর দিচ্ছেন। অনলাইন ক্লাসে আসলে অতটা হয় না, ঠিক আছে, সো আমি আসলে নিজেই উত্তরটা দিয়ে দিই। এখানে দেখেন, এই যে দুইটা ভোল্টেজ সোর্স আছে, এটা কিন্তু মুখোমুখি বসে আছে, তাই না? মুখোমুখি বসে থাকার কারণে যেটা হবে, একটা ভোল্টেজ সোর্স কি করে, একটা ভোল্টেজ সোর্স হচ্ছে হলো যেদিকে তার প্লাস, দ্যাট ইজ এই দিকে হচ্ছে সে কারেন্টটাকে ঠেলে, গেলে সে হচ্ছে আবার এই দিকেই ফেরত নেবে, ঠিক আছে, নেগেটিভ প্রান্তে ফেরত নেবে, মানে কারেন্টটা সে এই দিকে পুশ করবে। তো এইটা হচ্ছে কারেন্টটাকে এই দিকে ঠেলতেছে, কিন্তু ও কি করতেছে, ও হচ্ছে কারেন্টটাকে উল্টা দিকে ঠেলতেছে। ওকে, তো এরা দুইজন আসলে কাইন্ড অফ মুখোমুখি সংঘর্ষে আছে, এবং তাইলে যেটা হবে যে এরা দুইজন আলটিমেটলি মারামারি করে, এই এ হচ্ছে এদিকে 14 ভোল্ট, এ হচ্ছে এদিকে 4 ভোল্ট। তো আসলে এই দুইটা মিলায় কম্বাইন্ড হয়ে মনে মনে চিন্তা করতে পারেন যে এই ডিরেকশনে একটা +10 ভোল্ট আছে, মানে যে বড় তার ডিরেকশনটাই আর কি ঠিক থাকবে, কিন্তু তারটা কিছুটা কমে যাবে। ঠিক আছে, তারটা কিছুটা কমে যাবে। ওকে, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি কারেন্টটা কিন্তু এই ডিরেকশনেই ফ্লো করবে, ঠিক আছে, এই ডিরেকশনেই ফ্লো করবে। দ্যাট ইজ এই সার্কিটটা আসলে এরকম হবে আর কি। আপনি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকান, এরকম একটা সার্কিট হবে। ঠিক আছে, এরকম একটা সার্কিট হবে। এইদিকে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। 1 এম্পিয়ার কেন হচ্ছে এটা মেবি আর বোঝানোর কিছু, 10/10, 1 এম্পিয়ার হবে। তো এইখানে এবার একটু চিন্তা করেন, এই 4 ভোল্টের যে সোর্সটা আছে, তার রোলটা এখানে কি? 4 ভোল্টের সোর্সটা, সে কিন্তু সার্কিটে কোনো এনার্জি দিচ্ছে না। খেয়াল করে দেখেন, সার্কিটে যে ডিরেকশনে কারেন্ট ফ্লো করতেছে, সে তার উল্টা ডিরেকশনে কারেন্ট তৈরি করার চেষ্টা করতেছিল। তার মানে এই 14 ভোল্টের সোর্সটাকে প্রথমে তার ইফেক্টটা কাটাইতে হয়েছে, এই 4 ভোল্টকে আগে হচ্ছে থামাইতে হয়েছে, দেন নিজে হচ্ছে এদিকে মুভ করানো শুরু করছে কারেন্ট। এই কারণে সে 14 ভোল্ট নিয়ে কাজ না করতে পেরে সে 10 ভোল্ট নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, কারণ তার 4 ভোল্ট গেছে হচ্ছে এই 4 ভোল্টকে হচ্ছে দমাইতে। তাইলে এই 4 ভোল্ট কি এই সার্কিটে কোনো এনার্জি দিচ্ছে? না, অ্যাকচুয়ালি সে কিন্তু এই সার্কিটে কোনো এনার্জি দিচ্ছে না। বরং সে যদি না থাকতো তখন কিন্তু আমার কারেন্টের অ্যামাউন্ট আরো বেশি হইতো, তাই না? তখন হচ্ছে 14/10, 1.4 এম্পিয়ার হইতো। সে থাকার কারণে সেটা কমে হচ্ছে 1 এম্পিয়ার হয়ে গেছে। তাহলে এই সোর্স কি আদৌ কোনো কারেন্ট এনার্জি সাপ্লাই দিতেছে? না, অ্যাকচুয়ালি সে কিন্তু উল্টা এনার্জি কনজিউম করতেছে। এবং এইখানে খেয়াল করে দেখবেন, সে যে এনার্জি কনজিউম করতেছে, এটা আমরা এটার কারেন্টের ডিরেকশন দেখে বুঝতে পারবো। এখানে তো আলটিমেটলি 1 এম্পিয়ার কারেন্ট যাবে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন মেবি। খেয়াল করে দেখেন সেই কারেন্টটা এর ভিতর দিয়ে কিভাবে যাচ্ছে। ঠিক আছে, আপনি যদি P4 ভোল্ট, 4 ভোল্টের পাওয়ারটা হিসাব করেন, তাহলে দেখেন 4 ভোল্টের কিন্তু প্লাস টার্মিনালটা দিয়ে কারেন্ট ঢুকতেছে, মাইনাস টার্মিনাল দিয়ে বের হচ্ছে। তো আপনি যদি হচ্ছে এই কেসে বের করতে চান, তাহলে 1 × +4 লিখতে হবে। ঠিক আছে, কারণ আপনি প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছেন, মাইনাস টার্মিনাল দিয়ে বের হচ্ছেন, তাহলে এইখানে কিন্তু 4 ওয়াট এনার্জি, +4 ওয়াট এনার্জি হচ্ছে, পাওয়ার হচ্ছে হলো এখানে ডিসিপেট হচ্ছে। কিন্তু আপনি যদি 14 ভোল্টের পাওয়ারটার দিকে খেয়াল করেন, আই ডেল ভি, কারেন্ট তো পুরোটা সিরিজে আছে, 1 এম্পিয়ারই হবে, কিন্তু এইটার কিন্তু মাইনাস টার্মিনালটা দিয়ে কারেন্টটা ঢুকতেছে। তার মানে এইখানে কিন্তু আপনার হচ্ছে -14 লিখতে হবে। তার মানে এইটার পাওয়ার হবে হচ্ছে হলো -14 ওয়াট। এখন দুইটার পাওয়ারের সাইনের ডিফারেন্সটা খেয়াল করে, প্রথমটা যেহেতু প্লাস, তার মানে সে কি করতেছে, কনজিউম করতেছে। এবং আমরা কিন্তু সেই ডিসিশনেই আসছিলাম যে এটা আসলে পাওয়ারটা কনজিউম করতেছে। আর সেকেন্ডটা কি করতেছে, সে হচ্ছে অ্যাকচুয়ালি সাপ্লাই দিচ্ছে। ওকে, সো মেবি এই এক্সাম্পলটা দিয়ে বুঝতেছেন যে অ্যাক্টিভ এলিমেন্ট মানে যে সব অলওয়েজ হচ্ছে এনার্জি সাপ্লাই দিবে, দ্যাট ইজ নট ট্রু। এই অ্যাক্টিভ সোর্স হয়তো
মানে সার্কিটে আলাদা থাকলে সে হয়তো মানে সে নিজে এমনি চেষ্টা করবে হচ্ছে সার্কিট এনার্জি সাপ্লাই দেওয়ার, কিন্তু সে অ্যাকচুয়াল এনার্জি সাপ্লাই দিবে নাকি কনজিউম করবে তা ডিপেন্ড করে বাকি সার্কিটে আর কি কি কানেক্টেড আছে। ঠিক আছে, সো অ্যাক্টিভ এলিমেন্টও এনার্জি কনজিউম করতেও পারে। ওকে, কিন্তু প্যাসিভ এলিমেন্ট অলওয়েজই এনার্জি কনজিউম করবে। ওকে, অ্যাক্টিভ এনার্জি কনজিউমও করতে পারে, সাপ্লাইও দিতে পারে, বাট ওদের মেইন কাজ হচ্ছে হলো এনার্জি জেনারেট করা। ওকে, তো এইখানে তাহলে এবার মেবি বুঝতে পারতেছেন যে 10 অ্যাম্পিয়ারটা যে আছে সে আসলে টোটাল সার্কিটে এনার্জিটা দিচ্ছে, এবং এইটা হচ্ছে উল্টা ডিরেকশনে বসে আছে, ইন সাম সেন্স সে উল্টা ডিরেকশনে কারেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছে, যে কারণে তাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে এই 10 অ্যাম্পিয়ারটা চালাচ্ছে। তো এই কারণে তার ভিতর সে হচ্ছে কিছু এক্সট্রা এনার্জি খেয়ে রাখছে এই 6 ভোল্টের সোর্সটা। ওকে, তো এইটাই। নেক্সট দিন আমি হচ্ছে এই পাওয়ার কনভেনশনের আর কিছু ম্যাথ করে দেন আমরা আগাবো। নেক্সট দিন আমরা হচ্ছে হোপফুলি সিরিজ প্যারালেল শুরু করতে পারবো। তো আজকে হচ্ছে এই বেসিক্স অফ ইলেকট্রিসিটি রিক্যাপ হয়েছে, এন্ড আপনার আজকে অ্যাকচুয়ালি স্লাইড 1 প্রায় শেষের দিকেই চলে গেছে। Okay? তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আজকের ক্লাস আমরা এখানেই এন্ড করতে পারি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? মেবি নাই। আচ্ছা, ঠিক। এক্সট্রা টাইম খেয়ে ফেলাম, আই অ্যাপোলজাইজ ফর দ্যাট। বাট আজকের মতো ক্লাস এখানে, ঠিক আছে? আমি রেকর্ডিং দিয়ে দেবো এবং স্লাইডটাও দিয়ে দেবো। না, আমি দিয়ে দিয়েছিলাম, অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, অ্যাটেন্ডেন্স হবে না।